আসসালামু আলাইকুম। সবাইকে মুগ্ধ অনলাইন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের আমাদের আজকের ক্লাস করব। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে মেনশন করে দিয়ে আসি, অর্থাৎ লিঙ্কটা দিয়ে আসি। আপনারাও একটু আমার সাথে সাথে ক্লাসটাকে শেয়ার করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। যেহেতু আমাদের অনেকগুলো গ্রুপ, প্রায় 1000 স্টুডেন্টের মতো প্রায় গ্রুপগুলোতে জয়েন আছে, তো তাদের কাছে আমাদের ক্লাসটা অবশ্যই পৌঁছে দিতে হবে, তাই না? একটু পৌঁছাই দিয়ে আসি। ঠিক আছে, আপনারা একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিন, ঠিক আছে? যে কয়জন আর কি যুক্ত হয়। ওকে, সবাই একটু ক্লাস লিঙ্কটা পৌঁছায় দেন, আমরা ক্লাস শুরু করে দেব। ওকে, গতকালকে আমরা HTML অর্থাৎ চতুর্থ অধ্যায়, আইসিটি এর চতুর্থ অধ্যায় আমরা আমাদের ক্লাসটা শুরু করেছিলাম। আজকে আমরা সেই চতুর্থ অধ্যায়ের ক্লাসটাই করব। যদি কেউ গতকালকে ক্লাস না করে থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমরা আজকে আপনাদেরকে ততটুকু অংশ একটু রিভিউ করে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, যারা করেছেন আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া আপনি যে বাড়ির কাজগুলো দিয়েছিলেন আমি করেছি, ঠিক আছে? ওকে, আর অবশ্যই যারা বাড়ির কাজ করবেন এই গ্রুপে, যে গ্রুপে আমাদের লাইভ ক্লাস হচ্ছে সেই গ্রুপে পোস্ট করে দিবেন, তাহলে আমি দেখার সুযোগ পাবো যে আপনারা বাড়ির কাজ করছেন এবং কোথায় ভুল গেছে সেটা আমি বলে দেওয়ার সুযোগটা পাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, অনেকে জয়েন হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসটা শুরু করেছিলাম, আজকে আমরা সেই চতুর্থ অধ্যায়ের ক্লাসটাই করব। ওকে, ঠিক আছে, আমি একটু সাউন্ডটাও ঠিক করে নিলাম, দেখে নিলাম, চেক করে নিলাম, সব কিছু ঠিকঠাক আছে। আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, বন্ধুদের কাছে পৌঁছায় দিতে পারেন। আমরা ক্লাস শুরু করতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলেন আমাদের কালকে আমরা HTML এর কিছু ট্যাগ সম্পর্কে জানছি। আমরা কয়েকটা কোডিং করছিলাম, মনে আছে আপনাদের? কয়েকটা কোডিং করেছিলাম। যারা নতুন একদম তারা হয়তো বা পারবেন না, যারা 25 ব্যাচ আছেন যদি আগে করে থাকেন তাহলে পারবেন, আর না করে থাকলে পারবেন না। আচ্ছা, আসেন তো আমি একটু মনে করায় দেই। হ্যাঁ, গতকালকে যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল HTML সম্পর্কিত। আমরা HTML এর একটা পূর্ণরূপ বলছিলাম। দেখি গতকালকে যারা ছিলেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন HTML এর পূর্ণরূপটা কি। হ্যাঁ, HTML এর পূর্ণরূপটা কি হবে, ঠিক আছে? যাদের জানা আছে তারা কমেন্ট বক্সে জানিয়ে দেন, ঠিক আছে? ওকে, এখন এই HTML এর ভেতরে আমরা দেখেছি যে এই অধ্যায় থেকে আমাদের কোডিং আসে, তো সেই কোডিং এর জন্য আমাদের কিছু ট্যাগের ব্যবহার করতে হয়। সেই ট্যাগ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, ট্যাগগুলো কিভাবে ব্যবহার করে সেই সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। তো আমরা দেখেছিলাম এই HTML এর ভিতরে দুই ধরনের ট্যাগ আছে। একটা ছিল কন্টেইনার ট্যাগ, আরেকটা ছিল আমাদের কি ট্যাগ? এমটি ট্যাগ। কি ট্যাগ? এমটি ট্যাগ। এই কন্টেইনার ট্যাগের ভিতরে ছিল আবার দুই ধরনের, একটা ছিল ওপেনিং ট্যাগ, আরেকটা ছিল আমাদের ক্লোজিং ট্যাগ। আরেকটা ছিল ক্লোজিং ট্যাগ, একটা ছিল ওপেনিং ট্যাগ, একটা ছিল ক্লোজিং ট্যাগ। আর এমটি ট্যাগের মধ্যে শুধুমাত্র একটা ট্যাগই ইউজ হয়, সেটা ওপেনিং ট্যাগ, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এখন ট্যাগগুলো লেখে কিভাবে ভাইয়া? ট্যাগগুলো লেখার নিয়ম আমাদের লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে, লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে কিছু ওয়ার্ড লিখতে হয়, কিছু কি ওয়ার্ড লিখতে হয়। যেমন ধরেন আমরা HTML এর ক্ষেত্রে যেহেতু আমরা ট্যাগ লিখবো, তার মানে HTML এর ট্যাগটা কিভাবে লিখতে হবে ভাইয়া? এই যে লেস দেন আর গ্রেটার দেন, এই লেস দেন আর গ্রেটার দেনের মাঝখানে আমরা লিখবো HTML। প্রত্যেকটার অক্ষর হবে ছোট হাতের অক্ষর, প্রত্যেকটার অক্ষর কি হবে? ছোট হাতের অক্ষর হবে। ওকে, ঠিক আছে। এবং এইটা আমাদের একটা ট্যাগ হয়ে গেল। কিসের ট্যাগ হলো? HTML এর ট্যাগ হলো। তার মানে এখানে আমরা লিখতে পারি এটা আমাদের ওপেনিং ট্যাগ। তাহলে ভাইয়া এটা যদি আমাদের ওপেনিং ট্যাগ হয় তাহলে ক্লোজিং ট্যাগটা কেমন হবে ভাইয়া? ক্লোজিং ট্যাগটা দিতে হয় জাস্ট একটা স্ল্যাশ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? একটা স্ল্যাশ ইউজ করতে হয়। তাহলে এইটা হয়ে গেল আমাদের ক্লোজিং ট্যাগ। গতকালকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যারা নতুন তাদের জন্য আমি আবার একটু আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এই রকমের
আমরা যখন একটা কোডিং করতে যাব তখন আমাদের অনেকগুলো ট্যাগের ব্যবহার করতে হবে। যেমন আমরা দেখব হেড ট্যাগ, হেডের ট্যাগ, হ্যাঁ, স্ল্যাশ হেড। তারপরে আমরা দেখব যে বডির ট্যাগ, ঠিক আছে, স্ল্যাশ বডি, ওকে, স্ল্যাশ বডি। তারপর আমরা দেখব যে টাইটেলের ট্যাগ, স্ল্যাশ টাইটেল, ঠিক আছে। এরকম অনেকগুলো আমরা কি দেখব, ট্যাগ দেখব, ঠিক আছে। আর এমটি ট্যাগের ভিতরে আমাদের যে ট্যাগগুলোতে জাস্ট ওপেনিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই। কি বললাম ভাইয়া, কি বলছি, যে ট্যাগগুলোতে জাস্ট আমাদের হচ্ছে ওপেনিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। যেমন ধরেন এইখানে আমরা লিখলাম হচ্ছে ব্রেক ট্যাগ, লিখলাম হচ্ছে ইমেজ ট্যাগ, লিখলাম হচ্ছে হরিজন্টাল ট্যাগ। এই ট্যাগগুলোর শুরু আছে, ওপেনিং ট্যাগ আছে, কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, সুতরাং এগুলো হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, আপনারা হয়তোবা ইতিমধ্যেই অ্যান্সার করেছেন যে ভাইয়া, ইতিমধ্যে আপনারা অ্যান্সার করেছেন যে ওকে এইচটিএমএল এর পুনরূপ কি, তাই না? ঠিক আছে, কি দেখা যায় না ভাইয়া, ওয়েট, কি দেখা যায় না ভাই, দেখা তো যাচ্ছে। এই দেখা তো যাচ্ছে, এই দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন না? আমার মতো সবাই দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। যে দেখতে পাচ্ছেন না তার নেটের সমস্যা, যে দেখতে পাচ্ছেন না তার নেটের সমস্যা। ওকে, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে। ওকে, গুড, থ্যাংক ইউ। আমি সবার জন্য কিন্তু আবার রিভিউ করতেছি, হ্যাঁ, সবার জন্য আমি রিভিউ করতেছি, ঠিক আছে। এইচটিএমএল এর পূর্ণরূপ কি আমি বলে দিচ্ছি, এবার আসেন আসেন এবার আমি বলে দিই। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমাদের এইচটিএমএল এর পূর্ণরূপ কি ভাইয়া? তাহলে কি বললাম, এইচটিএমএল এর পূর্ণরূপ, ওকে, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, আজকে আমরা, ঠিক আছে, সবাই পারবেন এবার? ওকে, ঠিক আছে। দেখেন এইচটিএমএল এর পূর্ণরূপ কি ভাইয়া? পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর পূর্ণরূপ। ওকে, ঠিক আছে, এটা আপনারা পূর্ণরূপ পারেন এবং এই ট্যাগগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা আমি দিলাম, ঠিক আছে, মোটামুটি একটা ধারণা দিলাম। গতকালকে আমি কিছু কোড করাইছি, সেই কোড সম্পর্কে আমি আজকে আর আলোচনা করব না, আমি নতুন কোড যাব, কিন্তু গতকালকের কোডের বিষয়বস্তুগুলো এখানে থাকবে, ঠিক আছে। নতুন যে কোডটা করাবো, গতকালকে যা কোড করাইছি সবগুলোর বিষয়বস্তু এখানে থাকবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো আসেন আমরা একটু কোড করা শিখি, কিভাবে এখান থেকে কোড করা যায়, এইচটিএমএল কোডিংটা কিভাবে লেখা যায় সেটা আমরা শিখবো, ঠিক আছে। তো এইচটিএমএল কোডিং কিসের জন্য করে ভাইয়া? আমরা বলেছিলাম যে এইচটিএমএল লাস্টে একটা এল আছে, খেয়াল করেন, লাস্টে একটা এল আছে, এল মানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে এটা একটা ভাষা, এটা একটা ভাষা, ঠিক আছে। যেমন আমরা বাংলায় কথা বলি, আমাদের আবার পার্শ্ববর্তী দেশ অনেক রকমের ভাষায় কথা বলে, তাই না? আবার অনেকে হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে, তো বিভিন্ন ভাষা আছে। ঠিক সেম ভাবে আমরা ওয়েবসাইটে যদি একটা ওয়েব পেজ ডেভেলপ করতে চাই, বা একটা ওয়েব পেজকে যদি আমরা সাজাতে চাই, বা ওই ওয়েব পেজে যদি কোনো কিছু প্রদর্শন করাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। কোনটা? এই এইচটিএমএল ভাষায় আমাদেরকে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটাতে মূলত আমরা একটা কোডিং করি এবং সেই কোডিং করার মাধ্যমে মূলত আমাদের ওই জিনিসটা প্রকাশ পায়, ঠিক আছে। ধরেন আমরা যেমন বাংলা ভাষায়, হ্যাঁ, বাংলা ভাষায় লিখলাম, ধরেন এই যে মুগ্ধর যে ডায়লগটা, ঠিক আছে, পানি লাগবে পানি, ঠিক আছে, পানি লাগবে পানি, মুগ্ধর ডায়লগ এটা ছিল না।
আমরা এই জিনিসটা ধরেন একটা ওয়েবসাইটের ওয়েব পেজে প্রদর্শন করাবো। কি ওয়েব পেজে প্রদর্শন করাবো। এখন গতকালকে আমরা বোঝাইছি ভাইয়া ওয়েব পেজ কি ওয়েবসাইট কি অনেকক্ষণ ধরে বোঝাইছি, একটা খাতা দিয়ে বোঝাইছি। যারা গতকালকের ক্লাস করেননি আমি অনুরোধ করব আমাদের এই গ্রুপে একটু নিচে গেলে পরে এই গতকালকের ক্লাসটা পেয়ে যাবেন, অবশ্যই অবশ্যই ক্লাসটা করে নেবেন, ঠিক আছে। আর যদি না পান ভাইয়া আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে গতকালকের ক্লাস দিয়ে দিব। গতকালকের ক্লাসে আমি ওয়েবসাইট এবং ওয়েব পেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। তো সেখানে আমরা বলেছিলাম যে ওয়েব পেজের মূলত ওয়েব পেজটাকে ডিজাইন করতেই মূলত আমাদের HTML ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগাই আমরা। তো এই যে পানি লাগবে পানি, এই যে জিনিসটা আমি যখন একটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাবো বা ওয়েব পেজে যখন আমি প্রদর্শন করাতে চাবো, তখন আমাকে একটা কোডিং করতে হয়, একটা কোডিং লিখতে হয়, মানে কোডিংয়ের HTML কোডিংয়ের ভাষায় আমাকে এটা বোঝাতে হবে, ঠিক আছে। তো আসেন এই কোডিংটা আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। তো আজকে আমরা এই পানি লাগবে পানি, এই যে বাংলা ভাষা, হ্যাঁ এই যে বাংলা ভাষা এইটার কোডিংই আজকে করব। ফার্স্ট কোডিং হবে হচ্ছে আমাদের আজকের এটা পানি লাগবে পানি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে এইটা ধরেন এই যে পানি লাগবে পানি এই জিনিসটা আমাদের একটা কিসে আছে, একটা ওয়েব পেজে প্রদর্শন করা আছে, ঠিক আছে। এই বাংলা ভাষায় লেখা আছে, কিন্তু ইংলিশে লেখা নাই, ঠিক আছে। বাংলা ভাষায় লেখা আছে, কিসে লেখা আছে, বাংলা ভাষায় লেখা আছে। এর জন্য আমাদের একটা কি ফন্ট ইউজ করতে হয় বা আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, তার নাম হচ্ছে ফন্ট ট্যাগ, ঠিক আছে। আচ্ছা আমি দেখাবো। তো আসেন যখন আমরা এই যে একটা বিষয় ওয়েবসাইটের ভিতরে যে বা ওয়েব পেজের ভিতরে যে জিনিসটা লেখা আছে এটার জন্য যখন আমরা কোডিং করতে যাব সেই কোডিং এর ক্ষেত্রে যেহেতু আমরা HTML কোডিং করতেছি, তার মানে আমাদের প্রত্যেকটা কোডিং এর শুরুতে HTML ট্যাগ ব্যবহার করতে হবে। কিসের ট্যাগ ব্যবহার করতে হবে ভাইয়া, HTML এর ট্যাগ ব্যবহার করতে হবে। তো আসেন আমরা HTML এর ট্যাগ ব্যবহার করি। কিসের ট্যাগ ব্যবহার করলাম, HTML এর ট্যাগ ব্যবহার করলাম। ভাই আমি আবারও বলতেছি, আপনাদের মনে করানোর স্বার্থে বলতেছি যে প্রত্যেকটা ট্যাগের মাঝখানে যে লেটারগুলো লিখবো প্রত্যেকটা আমাদের ছোট হাতের হবে বা স্মল লেটারের হবে। কি হবে ভাইয়া, স্মল লেটারের হবে বা ছোট হাতের অক্ষর হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আমি ফার্স্টে HTML এর ট্যাগ দিয়েছি, কিন্তু আমি কি শেষ করেছি না, আমি কেবল HTML কোডিং শুরু করেছি। তাই ক্লোজিং ট্যাগ দিয়ে আমি এখনই শেষ করে দিব না, যখন আমার HTML এর সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আমি HTML এর ট্যাগটা ক্লোজিং ট্যাগ দিয়ে আমি শেষ করে দিব, ঠিক আছে। ক্লোজিং ট্যাগ মানে কি, শেষ করা, তাই না। আচ্ছা এবার আসেন আমাদের বডির দিকে যদি আপনি একটু তাকান, আমাদের বডিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই গলা থেকে যদি গলা বরাবর যদি আমরা কাটি দেখবো উপরের অংশটা মাথা বলা হবে, নিচের অংশটাকে বডি বলা হবে বা দেহ বলা হবে। তো ইংলিশে উপরের অংশটাকে বলা হয় হেড, নিচের অংশটাকে বলা হয় হচ্ছে বডি। নিচের অংশটাকে কি বলা হয়, বডি বলা হয়। এখন ঠিক সেম ভাবে এই যে একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজেও দুইটা অংশ থাকতে পারে, একটা হেডের অংশ থাকতে পারে। ধরেন এই ওয়েব পেজে এই উপরের দিয়ে একটা অংশ ছিল, সেখানে লেখা ছিল মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল, হ্যাঁ এভাবে লেখা ছিল। ধরেন এটা লিখেন না কেউ, হ্যাঁ আমি জাস্ট বোঝানোর স্বার্থে লিখতেছি, ঠিক আছে। ধরেন এভাবে উপরে লেখা ছিল, তাহলে দেখেন তো এখন এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি না। এই উপরের অংশটাকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি আমরা হেডের অংশ, আর এই নিচের অংশটাকে বলতে পারি আমরা বডির অংশ, বলতে পারি কিনা। এখন যখন তার মাথা নাই, তার মানে আমরা যেটা করতেছি সেটাতে কি নাই, এই যে মাথার অংশটা নাই, মাথার অংশটা কি নাই, ঠিক আছে। আচ্ছা আমরা যেটা করতেছি সেটাতে মাথার অংশ নাই। মাথার অংশ না থাকলে এই হেডের যে ট্যাগ সেই ট্যাগ দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। সেই ট্যাগ যদি আপনি দেন তাও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি সরাসরি বডির ট্যাগ দিয়ে শুরু করতেছি, ঠিক আছে। যেহেতু আমাদের বডি সরাসরি আছে, মাথা নাই, হ্যাঁ মাথা কাটা বডি আমাদের, ঠিক আছে। তা আমরা সেই বডির অংশ দিয়ে আমি সরাসরি শুরু করতেছি। তো দেখেন আমি বডির অংশটা দিলাম, ওকে বডির অংশটা দিলাম। আচ্ছা বডির অংশতে এবার একটু খেয়াল করেন এখানে কি আছে ভাইয়া, এখানে আমাদের লেখা আছে বাংলা ভাষায় পানি লাগবে পানি, ঠিক আছে। শহীদ মুগ্ধের ভাষায় আমাদের এই জিনিসটা আমরা লিখেছি। এখন বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখা আছে।
আমরা বলেছিলাম গতদিন আমরা যখন লিখি প্রত্যেকটা জিনিস ইংলিশে লেখা ছিল, আমরা কিছু নাম নিয়েছিলাম, কয়েকটা লাইন নিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস ইংলিশে লেখা ছিল, আপনারা খেয়াল করেছেন। এবং তখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছিলাম, যেটা একটা ছিল কি রকমের ভাইয়া, এই যে পি, ছোট হাতের পি, তাই না? লেস দেন গ্রেটার দেনের মাঝখানে কি ছিল ভাইয়া, ছোট হাতের পি। এটাকে আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। তো এখানেও আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। এটাও আমরা দেখতেছি একটা প্যারাগ্রাফ টাইপেরই। প্যারাগ্রাফ টাইপ মানে কি, একটা লাইন হোক, ঠিক আছে, সেটা বড় হোক ছোট হোক যাই হোক, এক লাইন হোক সংক্ষিপ্ত হোক, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। তার মানে এই যে পানি লাগবে পানি, এটার ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। তাহলে আসেন আমরা কি ট্যাগ দিব ভাইয়া, প্যারাগ্রাফ ট্যাগ। এখন যেহেতু এটা বাংলা ভাষায় লেখা আছে, সেহেতু আমাকে বোঝাই দিতে হবে যে এটা বাংলায় লেখা আছে। এখন কম্পিউটারে বাংলা ভাষা বোঝাতে গেলে পরে ওদের কিছু ফন্ট থাকে। আপনারা কেউ যদি ওয়ার্ড এক্সেলের কাজ করে থাকেন, আপনাদের বাড়িতে যাদের কম্পিউটার আছে, মাইক্রোসফট ওয়ার্ড 2007 বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল 2007, 2000 এরকম অনেকগুলো ইয়ে আছে, আপডেট ভার্সন আছে হয়তোবা, ঠিক আছে, আগে 2007 বেশি চলতো। তো যারা এরকম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে ঢুকলে পরে দেখবেন যে ফন্টের কিছু অপশন আসে উপরের দিকে। হ্যাঁ, ফন্টের কিছু অপশন থাকে, ক্যালবেরি থাকে, তারপর দেখবেন সুতন্নি এমজে থাকে। তো যখন আপনি এই সুতন্নি এমজে এই যে এইটা আপনারা সিলেক্ট করেন, তখন দেখবেন আপনার ভাষাটা বাংলা হয়ে যায়। তখন দেখবেন আপনি যাই লেখেন সব কিছু বাংলায় আসে। আপনারা আজকে পারলে কম্পিউটারটা অন করবেন, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে যাবেন, উপরের দিকে দেখবেন হচ্ছে আমাদের কিছু ক্যালবেরি লেখা থাকতে পারে বা অন্যান্য কোনো ফন্টের লেখা থাকতে পারে। সেখানে ক্লিক করে আপনি জাস্ট এই সুতন্নি এমজে লিখে দিবেন। তারপরে আপনি টাইপিং করবেন, দেখবেন যে সেখানে আমাদের বাংলা লেখা আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি যদি বাংলা লেখায় কনভার্ট করতে চাই বা কম্পিউটারকে যদি আমি এই বাংলা লেখাটাকে বোঝাতে চাই, তাহলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হয়। সেটা একটা নাম হচ্ছে ফন্ট ট্যাগ। কি ট্যাগ ভাইয়া? ফন্ট ট্যাগ। ঠিক আছে, এই ফন্ট ট্যাগ আমাকে ইউজ করতে হয়। কোন ট্যাগ ইউজ করতে হয় ভাইয়া? ফন্ট ট্যাগ আমাকে ইউজ করতে হয়। ঠিক আছে, এখন এই ফন্ট ট্যাগ ইউজ করার একটা নিয়ম আছে। নিয়মটা কি রকমের দেখেন, ফন্ট ট্যাগ সরাসরি এভাবে এখানে নিয়ে এসে বসাই দিলাম তা হবে না। দেখেন নিয়মটা কি রকমের, ফার্স্ট আমাকে ফন্ট লিখতে হবে। লিখে আমার এই যে গ্রেটার দেন আছে, সেই জিনিসটা আমরা ক্লোজ করব না, সেই জিনিসটা আমরা দিব না। কেন দিব না? এখানে আমরা এটা দিব না, না দিয়ে আমরা লিখবো ফন্ট ফেস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে বাংলা লেখার জন্য কোন ফন্ট ইউজ করতে হয় ভাইয়া? এই সুতন্নি এমজে। তাও আমি লিখে দেব সুতন্নি এমজে। ঠিক আছে, এইবার এই যে এখানকার যে গ্রেটার দেনটা ছিল বাকি পড়েছিল, সেটাকে আমি এখানে দিয়ে দেব। এইখানকার একটা জিনিস আপনার ভুল করা যাবে না। ঠিক আছে, একটা জিনিসও ভুল করা যাবে না। আপনি ধরেন এখানটা ইকুয়াল দিছেন, বাট উপরে ডাবল কোটেশন ডাবল কোটেশন দেন নাই, তাইলে আপনার হবে না। ঠিক আছে, কোটেশন মার্ক আপনাকে দিতে হবে। তার মানে আপনি যদি কোনো কিছু মিস করেন তাহলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে, ইরর দেখাবে। তাহলে আপনার এখানে কি করতে হবে? আপনার এখানে মাথায় রাখতে হবে, যখন আমার বাংলা লেখায় আসবে তখন আমি ফন্টের ট্যাগ ইউজ করব। কিন্তু ফন্টের ট্যাগ কিভাবে ইউজ করব? ফন্ট ফেস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমাদের হচ্ছে সুতন্নি এমজে, তারপরে ফন্টের যে গ্রেটার দেন সেটাকে আমাদের দিয়ে ক্লোজ করতে হবে। এবার আসেন, কোনটার জন্য আমি এত খাটলাম, কোন জিনিসটার জন্য আমি এত খেটেছি? দেখেন, এই পানি লাগবে পানি, এই ভাষাটার জন্য আমি এত খাটি নাই? হ্যাঁ, আমি এই ভাষাটার জন্য এত খাটছি। তাহলে যেই ভাষাটার জন্য আমি এত খাটলাম, সেই ভাষাটাকে এবার এখানে লিখে দিব, প্রকাশ করে দিতে হবে, বলে দিতে হবে এই ভাষাটার জন্য আমি এই যে সুতন্নি এমজে এই ফন্টটা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এবার লেখেন পানি লাগবে পানি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমি গতকালকে বলেছিলাম যখন 2টা 3টা 4টা ট্যাগ পরপর বসাবেন, তখন লেখাটার সাথে যে ট্যাগটা থাকবে, লেখাটার সাথে আগে যে ট্যাগটা থাকবে সেই ট্যাগটাকে আগে ক্লোজ করব, তারপরে পরের ট্যাগটাকে ক্লোজ করব। তাহলে এই লেখার সাথে আগে কোন ট্যাগ আছে ভাইয়া? ফন্টের ট্যাগ আছে না? তাহলে এই ফন্টের ট্যাগটাকে আগে ক্লোজ করতে হবে, তারপর আমার প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করতে হবে।
মাথায় রাখবেন প্যারাগ্রাফ ট্যাগ ফন্ট ট্যাগ দুইটাই হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে যার ওপেনিং ট্যাগও আছে ক্লোজিং ট্যাগও আছে, মানে যেটার ওপেনিংও হবে আবার লাস্টে স্ল্যাশ দিয়ে ক্লোজিংও করতে হবে। যেমন দেখেন আমি এখন ফন্ট ট্যাগকে ক্লোজ করব, একটু খেয়াল করেন আমার এখানে জায়গা নাই, ধরেন আপনার খাতায়ও জায়গা নেই, আপনি নিচের লাইনে আসতে পারবেন, এটা আপনার সুবিধা আছে। হ্যাঁ, এই সুবিধাটুকু দেওয়া আছে। তো আমি এখানে ফন্ট স্ল্যাশ ফন্ট দিয়ে ফন্ট ট্যাগটাকে আমি ক্লোজ করলাম, স্ল্যাশ ফন্ট দিয়ে আমি ফন্ট ট্যাগটাকে কি করলাম ক্লোজ করলাম। এবার আমি বলেছিলাম লেখার সাথে যে ট্যাগটা আগে থাকবে সেই ট্যাগটাকে আগে ক্লোজ করতে হবে, এটাকে আগে ক্লোজ করলাম। এবার এর পরেরটা কোনটা, প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তাহলে এবার স্ল্যাশ পি, তাহলে আমার প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ হয়ে গেল, এই লাইন ক্লোজ আমার। এবার দেখেন আমার এই বডিতে কি আর কোনো কিছু লেখা আছে? এই বডিতে কি আর কোনো কিছু লেখা আছে? লেখা নেই, আমি দেখতে পাচ্ছি না, আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। ভাইয়া আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছেন না। তাহলে দেখেন আমার এখানে আর লেখার মতো কিছু নেই, তাহলে আমি বডিটাকে এবার ক্লোজ করে দিতে পারি। ভাইয়া হ্যাঁ, বডিটাকে ক্লোজ করে দিতে পারি, স্ল্যাশ বডি দিয়ে দেন। এবার জাস্ট বডিটাকে আমি ক্লোজ করে ফেলছি। এবার বডিটা ক্লোজ মানে আমার বডির কাজ শেষ, বডির কাজ শেষ মানে আমার HTML কোডিংয়ের কাজ শেষ। তার মানে আমি HTML ট্যাগটাকেও কি করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি। বলেন ধৈর্য সহকারে আস্তে আস্তে কে কে বুঝছেন? ফার্স্ট বার কে কে বুঝছেন আমাকে জানান, আর যারা যারা বোঝেননি ভাইয়া বলেন আরেকবার বোঝাই দেন, আমি বোঝাই দেব। ঠিক আছে, আমি বোঝাই দেব, সমস্যা নাই, আমি বোঝাই দিব, সমস্যা নাই। একটু আমাকে জানান। হ্যাঁ, আমি আস্তে আস্তে বোঝাইছি। দেখেন কে কে বুঝছেন আর কে কে বোঝেন নাই। HTML কোডিংটা কে কে বুঝলেন, এই কোডিংটা কে কে বুঝলেন আর কে কে বুঝেন নাই আমাকে একটু জানান। আচ্ছা ঠিক আছে, কয়েকজন বুঝছে, যারা গতকালকে ক্লাস করছে তারা বুঝছে, যারা আগে এই বিষয়টা নিয়ে ক্লাস করছে তারা বুঝছে। আচ্ছা একটা জিনিস ভাইয়া একটু বলি। হ্যাঁ, একজন বললো যে ভাইয়া কম্পিউটারের মাধ্যমে বোঝালে ভালো হইতো। তখন কি হবে বলেন, আমি একটা জিনিসে বিশ্বাসী। হ্যাঁ, যখন আমি কম্পিউটারে বোঝাবো তখন আপনার কম্পিউটারে মন থাকবে এবং কম্পিউটারে যা আছে সব খালি দেখতে মন চাইবে, কিন্তু কোনো কিছু লিখতে মন চাইবে না। বাংলা কথা, এটা বোঝেন, আমার কথা বোঝেন। ঠিক আছে, এটা যদি আপনার সাথে মিলে অনেক ভালো, না মিললে আরও ভালো। ঠিক আছে, তখন আপনার কিছু লিখতে মন চাইবে না, আমি গাটাকে বুঝাই দেবো, আপনি জাস্ট দেখে যাবেন, শেষ। পরীক্ষার হলে আপনি আর লিখতে পারবেন না, কেন পরীক্ষার হলে আপনাকে এই কোডিংটা হাতে কলমে লিখতে হবে। আপনার পরীক্ষার হলে আমি দেখেছি, হ্যাঁ কম্পিউটার আমি অবশ্যই বোঝাবো, হ্যাঁ আমার কম্পিউটার আছে, আমি অবশ্যই বোঝাবো, আমি প্র্যাকটিক্যাল বোঝাবো, এই শর্ত দিয়ে আমি কিন্তু ICT কোর্সে কিন্তু আমার কোর্সে ঢোকাই। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন আপনি এই যে জিনিসটা আমি জাস্ট কম্পিউটারে বোঝাই দিলাম, কিন্তু আপনি লিখলেন না বা আপনি জিনিসটা বুঝলেন না, বা আপনি এই জিনিসটাকে স্কিপ করে গেলেন, এই যে ইকুয়াল তারপর ডাবল কোটেশন স্কিপ করে গেলেন, তখন আপনার কি হবে? আপনি মার্ক পাবেন? কখনোই না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু পরীক্ষার হলে খাতায় কলমে লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, খাতায় কিন্তু কলম দিয়ে লিখতে হবে। আপনি কিন্তু কম্পিউটারে সেখানে আপনি প্র্যাকটিক্যালি দেখাবেন না। ঠিক আছে, আপনাকে খাতায় কলম দিয়ে লিখে আসতে হবে। তার মানে আপনাকে সব কিছু প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিব, যারা বুঝেননি সমস্যা নাই, আমি এই জন্য এটা নিয়ে আসছি। ওকে, অনেকে জিজ্ঞেস করলো, আমি কিছু প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন পেয়েছি যে ভাইয়া এই ফন্টের ট্যাগ আপনি কোথায় পেলেন এবং কিভাবে পেলেন, এই জিনিসটা বোঝাবেন। এরপর আমাকে প্রশ্ন করা হলো, ভাইয়া এই সুতন্নি MJ এই জিনিসটা আপনি কোথায় পেলেন এবং কিভাবে পেলেন, এই জিনিসটা আমাকে বোঝাতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর গতকালকে যারা ক্লাস করেননি, আজকে একদম নতুন, তাদের এই জিনিসটা একটু কঠিন লাগতে পারে, আমি ফার্স্টে একটা জিনিস কঠিন নিয়ে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, সহজ হলে হতে পারতো যদি আমি এখানে কোনো একটা ইংলিশ শব্দ দিতাম, তাহলে সহজ ছিল, তাহলে এই ফন্টের ট্যাগ ইউজ করা লাগতো না, তাহলে সরাসরি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলেই হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি ওইটাও। ফার্স্টে আমি একটু বোঝাই যে ফন্টের ট্যাগ আমি কেন নিয়ে আসলাম, এই সুতন্নি MJ আমি কোথায় পেলাম। 1 নম্বর, ফন্টের ট্যাগ আমার তখনই লাগবে যখন আমি ইংলিশ ব্যতীত অন্য কোনো ভাষা এখানে নিয়ে আসবো। আর আমাদের সাধারণত HSC-তে ইংলিশ ব্যতীত, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ তাই বাংলা ভাষা আসে। কোন ভাষা আসে? বাংলা ভাষা আসে। এবং এই যে পানি লাগবে, পানি, এই শব্দটা এখন খুবই ভাইরাল, তাই না?
এই জন্য আমি এই শব্দটা নিয়ে আসছি। এখন এটা কোন ভাষায় লেখা ভাইয়া? বাংলা ভাষায় লেখা। ইংলিশ শব্দ হইলে আমার ফন্টের দরকার ছিল না, এই সুতন্নি এমজেরও দরকার ছিল না। আপনি যখন কম্পিউটারে যান, হ্যাঁ, তখন দেখবেন বাংলা ভাষায় কনভার্ট করার জন্য আপনাকে একটা ফন্ট ইউজ করতে হয় বা চয়েস করতে হয়। তখন আপনি যে ফন্টটা চয়েস করেন সেটা হচ্ছে এই সুতন্নি এমজে। সুতন্নি এমজে হচ্ছে বাংলা ফন্টকে নির্দেশ করে। আর এই ফন্ট ট্যাগ দ্বারা আমি বোঝাচ্ছি যে জিনিসটা আসলে বাংলায় আছে। কিভাবে বোঝাচ্ছি? এই যে সুতন্নি এমজি, সুতন্নি এমজে, ঠিক আছে। আমার এখানে যদি ধরেন আমাকে বুঝাইয়া দিতে হইতো যে এই জিনিসটা ইংলিশে আমাকে বুঝাই দেওয়া লাগবে, ধরেন এখানে ইংলিশ লেখা আছে হাউ আর ইউ, ইংলিশে আমাকে বললো যে বুঝাই দাও, ফন্ট ট্যাগের মাধ্যমে বুঝাই দাও। তখন আমি কি করতাম? সেম জিনিস রাখতাম, এই সুতন্নি এমজের জায়গায় হয়তো বা ক্যালবেরি ইউজ করতাম। কি ইউজ করতাম? এই ক্যালবেরি ইউজ করতাম। দেখবেন আপনাদের হচ্ছে কম্পিউটারে গেলে পরে এই জিনিসটা আপনাদের শো করে, ঠিক আছে। তো আমি কি জন্য আমি হচ্ছে ফন্ট ফেস নিয়ে আসছি? যেহেতু আমাকে এটা বাংলায় প্রকাশ করতে হবে, আর বাংলায় প্রকাশ করার জন্য ফন্ট ট্যাগের প্রয়োজন। ফন্ট, ফন্ট মানে কি? বিভিন্ন ভাষা। এখন কোন ভাষায় প্রকাশ করব সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। বাংলা ভাষার কিওয়ার্ড হচ্ছে এই সুতন্নি এমজে। বিষয়টা এবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই ফার্স্টে এইচটিএমএল দিলেন, তারপরে বডি দিলেন, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ দিলেন, তারপরে এত বড় কিছু লিখলেন, তারপরে বডি শেষ করলেন, এইচটিএমএল শেষ করলেন, এই কাহিনীটা এবার একটু বোঝান আমাকে। দেখেন, গতকালকে আমি বলেছিলাম একটা ওয়েবসাইট প্রদর্শনের জন্য আমার এইচটিএমএল কোডিংয়ের প্রয়োজন হয়। সেখানে আমাদের নানা ধরনের ট্যাগের প্রয়োজন পড়ে। তার মধ্যে আমি কিছু ট্যাগ আজকে দেখাচ্ছি, গতকালকে দেখাইছি, আজকে আবার দেখাচ্ছি। খেয়াল করেন, এই যে এইচটিএমএল, এই ট্যাগটা সার্বজনীন ট্যাগ, সবার মধ্যে থাকবে। এই যে বডি, এই ট্যাগটা হচ্ছে সার্বজনীন ট্যাগ, সবার মধ্যে থাকবে, সবার মধ্যে থাকবে, ঠিক আছে। তো এইচটিএমএল এর পরে আমি দেখেছি হেডের কোনো অংশ ছিল না। আমি ফার্স্টে বুঝাইছি যে হেডের কোনো অংশ নাই, তাই আমি হেডের কোনো ট্যাগ ইউজ করিনি। সরাসরি কোন ট্যাগ ইউজ করছি? বডির ট্যাগ ইউজ করছি। আমরা বডির অংশটুকু দেখতে পাচ্ছি। ওকে, বডির অংশটুকু ইউজ করলাম, বডির ট্যাগ ইউজ করলাম। এখন কোনো কিছু আমি কিন্তু ক্লোজ করিনি। ক্লোজ করছি কোথায়? লাস্টে গিয়ে। সব কিছু ক্লোজ করতে হয় যখন আমার ওই কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তখন। খেয়াল করেন, এখন এখানে আমার লেখা ছিল, এই পেজটাতে আমার লেখা ছিল, এটা ধরেন একটা ওয়েবসাইটের ভিতরে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যান না? গতকালকে আমি বলেছিলাম যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা আপনাদের এসএসসি রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনাদের রেজাল্ট বের করেছিলেন, মনে পড়ে? আচ্ছা, সেটা কিন্তু একটা ওয়েবসাইট ছিল এবং ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা এসএসসি রোল দিয়েছেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, তারপর আপনাদের একটা ওয়েব পেজ প্রদর্শন করছে, কোনটা? আপনার রেজাল্টের, তাই না? রেজাল্টের যে পিকটা সেটা আপনাকে প্রদর্শন করছে। ঠিক সেমভাবে এটা ধরেন একটা ওয়েব পেজ, সেই ওয়েব পেজে লেখা আছে পানি লাগবে পানি। কি লেখা আছে? পানি লাগবে পানি। তাইলে কোনো কিছু যদি লেখা থাকে, সেটা 1 লাইন হোক, 2 লাইনের হোক, 3 লাইনের হোক, 4 লাইনের হোক, বা একটা প্যারাগ্রাফ আকারে থাকুক, সেটার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়। সেটা একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের পিটা হবে ছোট হাতের অক্ষর, ঠিক আছে। আচ্ছা, এখন যদি সেই ভাষাটা হয় বাংলা ভাষা, তাহলে সেক্ষেত্রে আমাদের ফন্ট ট্যাগ ইউজ করতে হয়। কিসের ট্যাগ ইউজ করতে হয়? ফন্টের ট্যাগ ইউজ করতে হয়। এখন আমি ফন্টের ট্যাগ সরাসরি ইউজ করতে পারতেছি না, এই কারণে যেহেতু এটা বাংলা ভাষা, তার মানে আমাকে ফেসটাও উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ এটা কোন ফেসে আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে, না কিসে আছে, সেই জিনিসটা আমাকে উল্লেখ করে দিতে হবে না? তাই আমি ফন্টের, দেখেন এখানে আমি কি দেই নাই, আমি গ্রেটার দেন দেই নাই, না দিয়ে লিখছি ফেস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে সুতন্নি এমজে। কেন লিখছি? কেননা জিনিসটা বাংলায় আছে, আর বাংলায় প্রদর্শন করার জন্য যে ফেসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এই সুতন্নি এমজে। জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, চাইলে মুখস্থ করে রাখতে পারেন, কারণ এই জিনিসটা ভুলে যাবে না। যদি বাংলায় আসে কোথাও, এইভাবে যদি আসে বাংলায়, তাহলে আপনাকে এটা ইউজ করতে হতে পারে। ওকে, তাহলে সুতন্নি এমজে, ঠিক আছে। এবার দেখেন এই ফন্টের এই জায়গাটা আমি কি দিয়েছিলাম না, গ্রেটার দেন দিয়েছিলাম না, সেটা কোথায় দিয়েছি? সুতন্নি এমজের ডাবল কোটেশনের পরে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন জিনিসটার জন্য আমি এই ফন্ট ট্যাগটা ইউজ করছি ভাইয়া? এই পানি লাগবে পানির জন্য না? এই পানি লাগবে পানি, এই বাংলা ভাষায় লেখা আছে, এটার জন্য তো ইউজ করছিলাম, সেই জিনিসটা আমি লিখে দিলাম। এবার যেহেতু আমার ফন্ট ট্যাগটা পরে ইউজ করছি, তাহলে ফন্ট ট্যাগটাকেই আগে শেষ করতে হবে, যেটা একটা সবার লাস্ট ইউজ করি। দেখেন খেয়াল করেন, আমরা বিভিন্ন ধরনের ট্যাগের কথা বলি। দেখেন, যেমন আমি বললাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে দিলাম
আমরা হচ্ছে বোল্ডের ট্যাগ, ঠিক আছে, তারপরে দিলাম আন্ডারলাইনের ট্যাগ, তারপরে দিলাম ইটালিকের ট্যাগ, তারপরে ধরেন এখানে লেখা হচ্ছে কি, এখানে লেখা হচ্ছে বিডি, হ্যাঁ বিডি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি শেষ করব, কোনটা থেকে শেষ করব ভাইয়া? আগে ইটালিক শেষ করব, ঠিক আছে। স্ল্যাশ আই মানে কি, ইটালিক ট্যাগটা শেষ হইলো, ক্লোজ হইলো, তারপর আমি কোনটা শেষ করব? স্ল্যাশ ইউ, তারপর আমি কোনটা শেষ করব? স্ল্যাশ বি, তারপর আমি কোনটা শেষ করব? স্ল্যাশ পি। তার মানে আমি যেখান থেকে শুরু করব এবং আমার যে ট্যাগটা সবার শেষে থাকবে সেই ট্যাগটা থেকে আগে শেষ করতে হবে। এই বিডি লেখার, এই যে বিডি লেখা, এর সাথে যে ট্যাগটা থাকবে সেটাকে আগে শেষ করতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বুঝতে পারছি? তার মানে এরকম হাজারটা ট্যাগ থাকতে পারে, হাজারটা ট্যাগ থাকতে পারে। এখানে কয়টা ট্যাগ? একটা, দুইটা। প্যারাগ্রাফের ট্যাগ, ফন্টের ট্যাগ আছে কোনটা শেষে? ফন্টের ট্যাগ। তাহলে ফন্টের ট্যাগ আগে শেষ করবো, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ শেষ করব, ঠিক আছে। এবার দেখেন আমার বডির ভেতরে আর কোনো কাজ নাই, বডির ভেতরে আর কোনো কাজ নাই, যেহেতু কাজ নাই তাই বডিটাকে আমি শেষ করে দিলাম, এইচটিএমএলটাকে শেষ করে দিলাম। এবার বলেন ভাইয়া ক্লিয়ার কিনা? এবার বলেন ভাইয়া ক্লিয়ার কিনা? ঠিক আছে, দেখছেন এবার সবাই বুঝছে। আমি জানি ভাই, হ্যাঁ আমি জানি ভাই, আপনি একবার বুঝবেন না, আমি দুইবার এবার বোঝাবো, তাও যদি না বোঝেন তিনবার এবার বোঝাবো, বুঝতে যাবেন, 100% বুঝতে পারতাম। কারো কারো জীবনে এই জিনিসটা ফার্স্ট, কারো কারো জীবনে এই জিনিসটা ফার্স্ট জিনিস। এইচটিএমএল নামও শুনছিল না, কোডিং যে হয় তাও জানতো না, তাহলে সে বুঝবে কেমনে? তার তো একটু কঠিন লাগবেই ফার্স্টে। আরও শুনছে বড় ভাইয়েরা বলছে, ওরে আল্লাহ এই জিনিস কি কঠিন, আইসিটির মতো কঠিন জিনিস আর নাই, তাই না? বলছে না আইসিটির থেকে কঠিন জিনিস আছে নাকি, এরকম করে বলছে, শেষ ওইখানেই মন গেছে, আইসিটি আর পড়বই না। আর এই কোডিংয়ের বেলা তাহলে তো আর কোনো কথাই নাই, বাদ, এই অধ্যায় বাদ, ঠিক আছে। তো এরকম অনেকে করে, কিন্তু এই জিনিসগুলো আসলে সহজ, হ্যাঁ। জাস্ট আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় কলমে লেগে থাকতে হবে, ঠিক আছে, খাতায় কলমে লেগে থাকতে হবে। প্র্যাকটিক্যালি আপনি শেখেন, আমি মনে করি নাই, আমিও শেখাবো প্র্যাকটিক্যালি। কেন শেখাবো? আপনার জানা থাকা দরকার, ওয়েব পেজ কীভাবে প্রদর্শন হয় জানা থাকা দরকার, ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় জানা থাকা দরকার, সেই জন্য আমি প্র্যাকটিক্যালি শেখাবো। কিন্তু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে কিন্তু খাতায় কলমে লিখে আসতে হবে। এবং সর্বোচ্চ পরিমাণে যে ভুল করে, যে খাতায় কলমে ফার্স্ট থেকে না শিখে তারা শেখে হচ্ছে কম্পিউটারে, এবং যার কারণেই আপনাদের শেষ, পরীক্ষার হলে গিয়ে আর মাথায় ঢোকে না। একটা ছোট্ট জিনিস ভুল করে আসেন, মার্ক 0 দেয়, কিরে ভাই 0 কেন? আমি তো ঠিকই লিখছি, এত দিন ধরে করলাম কোডিং, ঠিকই তো লিখছি। জাস্ট একটা জিনিস ভুল করবেন, কি? এই যে এখানকার এই যে ডাবল কোটেশন দিবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এবার আরও একটাই যাই, হ্যাঁ এবার আরও একটাই যাই। দেখেন এবার আমরা ফার্স্টে আমি একটা কঠিন জিনিস দিয়ে শুরু করলাম, এবার দেখেন যা করাবো সব আপনার জন্য ইজি। এবার আমি যা করাবো সব আপনার জন্য ইজি। খেয়াল করেন, গতকালকে একটা নাম নিচ্ছি, হ্যাঁ। এই ফার্স্ট আমি যে নামটা পাইছি সেটা হচ্ছে মাহিন, ঠিক আছে। মাহিন ইজ আ গুড বয়। যারা গতকালকে ক্লাস করছেন তারা এই জিনিসটার এক্ষণে এইচটিএমএল কোডিং লিখে ফেলুন। আমি সবাইকে বোঝাতে গতকালকে যারা এইচটিএমএল ক্লাস করছেন তারা আমার লেখার আগে এটার এইচটিএমএল কোডিং লিখে ফেলবেন। আমি একটু, যারা ক্লাস করেন নাই তারা তাকান, দেখেন ফার্স্টে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কিসের ট্যাগ দেওয়া লাগে ভাইয়া? এইচটিএমএল এর ট্যাগ দেওয়া লাগে। এখানেও আমাদের কোনো হেডিং নাই, হেডিং নিয়ে আমি এবার এরপর একটা হেডিং দিব, হেড দিব, মানে হেডের ট্যাগ দিব, টাইটেল দিব আর কি, ঠিক আছে। সেটা টাইটেল দেবো, এই টাইটেলের উপরে ভিত্তি করে তখন আমরা হচ্ছে হেড ট্যাগ ইউজ করব, ঠিক আছে। ওকে, আপাতত দিচ্ছি না, তাই আমি বডির ট্যাগ সরাসরি নিয়ে নিলাম, ঠিক আছে। বডির ভিতরে আছে, এখানে কোনো হেড টেড নাই, হ্যাঁ এখানে কোনো হেড টেড নাই, ওকে ঠিক আছে। ওকে, খেয়াল করেন, তাহলে এইচটিএমএল দিলাম, বডি দিলাম, এইচটিএমএল দিলাম, বডি দিলাম, ওকে। এরপরে খেয়াল করেন আমাদের এখানে কি লেখা আছে ভাইয়া? মাহিন ইজ আ গুড বয়। এটা একটা লাইন, যে কোনো লাইন বা যে কোনো একটা শব্দ বা যে কোনো কিছু আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, প্রত্যেকটা ক্ষেত্রে কি ইউজ করি? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। এর নিচে যদি আরেকটা লাইন থাকতো সেটার জন্য আবার আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতাম।
আর যদি এটা প্যারাগ্রাফ আকারেই থাকতো, মাহিন ইজ আ গুড বয়, তারপরে বললাম যে হচ্ছে ওর উপরে বিস্তারিত বললাম ওর সম্পর্কে, যে মাহিন হচ্ছেন ক্লাস 9-এ পড়ে বা 11-এ পড়ে বা 12-এ পড়ে, হ্যাঁ যাই পড়ুক, তারপরে হচ্ছে মাহিনের বাবার নাম এটা, মাতার নাম এটা, যদি প্যারাগ্রাফ আকারে থাকতো তাহলে একটা প্যারাগ্রাফটাকে ইউজ করলেই হতো। কিন্তু ধরেন এটা একটা লাইন, তারপর আরেকটা লাইনে মাহিনের বাবার নাম বলছে, তারপর আরেকটা লাইনে মাহিনের কি মায়ের নাম বলছে, তারপরে তার বাসার অ্যাড্রেসের কথা বলছে, হ্যাঁ প্রত্যেকটা লাইন লাইন আকারে বলা আছে, তখন আমাকে প্রত্যেকটা লাইনের জন্য একটা করে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন ট্যাগ ইউজ করবো এবার? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। আচ্ছা ঠিক আছে, এখানে কি লেখা আছে ভাইয়া? মাহিন ইজ আ গুড বয়, জিনিসটা লিখে দেন, যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন বলতে মানে যেটা বড় হাতের আছে সেটা বড় হাতের, যেটা ছোট হাতের আছে সেটা ছোট হাতের। আর দেখা গেলো এখানে লেখা আছে অনেক বড় সাইজের, আপনি আবার কি করলেন, খাতার ভেতরে অনেক বড় সাইজ করে লিখে দিয়ে আসলেন, তাইলে হবে না। বড় সাইজের জন্য আমাদের কিছু সাইজের জন্য কিন্তু আমাদের হচ্ছে ট্যাগ আছে, ঠিক আছে, সেটা আমরা সামনে আসবো। ওকে, মাহিন ইজ আ গুড বয় লিখছি ভাইয়া। এবার প্যারাগ্রাফ ট্যাগটাকে জাস্ট কি করবো ভাইয়া? ক্লোজ করে দিব। কি করে দেব? ক্লোজ করে দিব। এবার বডির যে ট্যাগ ছিল সেটাকে এবার আগে ক্লোজ করতে হবে, ঠিক আছে। বডির কাজ শেষ না ভাইয়া? বডির কাজ শেষ, তাহলে বডির ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমরা HTML এর ট্যাগটাকে জাস্ট কি করে দিব? ক্লোজ করে দিব। কাহিনী খতম, ঠিক আছে, কাহিনী খতম। ওকে, এবার আসেন, এবার একটু ভিন্ন কোনো কিছু দেখাবো। ভিন্ন কোনো কিছু দেখাবো বলতে কীরকমের জিনিসটা থাকবে দেখেন, আমরা এখানে একটা দিলাম এবং এখানে লিখে দিলাম হচ্ছে অনলাইন টিউটোরিয়াল, ঠিক আছে, সামনে থাক, অত বড় লেখার দরকার নেই, এটুকু লিখলেই হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবার জিনিসটাকে আমরা কিভাবে প্রদর্শন করব? এবার দেখেন একটা জিনিসের কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে। এটা আমরা যদি ফুল দিয়ে দিই তাও সমস্যা নেই, এবার হাফ দিলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ। তার মানে উপরেরটা হচ্ছে আমার কি একটা টাইটেল আকারে থাকতেছে, ঠিক আছে, বা হেডিং আকারে থাকতেছে, ঠিক আছে, হেডিং আকারে থাকতেছে, ঠিক আছে। ওকে, উপরেরটা আমাদের হেডিং আকারে থাকতেছে বা টাইটেল আকারে থাকতেছে। আপনি চাইলে এভাবেও দিতে পারেন, আবার চাইলে এরকম করেও দিতে পারেন, ঠিক আছে। ওই যে টাইটেল দেন না, প্যারাগ্রাফের টাইটেল দেন না, ওই রকমের আর কি একটা টাইটেল হলো, ঠিক আছে। ওকে, যেভাবেই দেন একই কথা। তাহলে এবার এটার জন্য এবার ভাইয়া প্রশ্ন, কিভাবে আমরা এটার কি করব? HTML কোডিং করব। দেখেন কিভাবে এটার আমরা HTML কোডিং করব। দেখেন এবার বিষয়টার কিন্তু দুইটা জিনিস চলে আসছে, একটা এর মধ্যে দুইটা বিষয় চলে আসছে, একটা হচ্ছে বডির পার্ট, একটা হচ্ছে মাথার পার্ট। তার মানে এবার পরিপূর্ণ একটা মানুষ তৈরি হয়েছে। এতক্ষণ মাথা ছিল না, জাস্ট বডি নিয়ে কাজ করছি, এবার কি মাথাও আছে বডিও আছে। তাহলে মাথার ইংলিশ কি ভাইয়া? হেড। তার মানে আমাকে আগে হেডের ট্যাগ ইউজ করতে হবে। কিসের ট্যাগ ইউজ করতে হবে? হেডের ট্যাগ ইউজ করতে হবে। এখন হেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা টাইটেল আকারে আছে। একটা প্যারাগ্রাফ যখন আপনি তৈরি করেন তখন আপনাকে একটা টাইটেল দিতে হয়। কোন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতেছেন, মাইসেলফ, গরুর রচনা না খাসির রচনা, সেটা আপনাকে লিখে দিতে হবে না? অবশ্যই টাইটেল আকারে লিখে দিতে হয়। তো এখানেও আমরা একটা টাইটেল দিছি, তো এইটার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। অ্যান্ড টাইটেলে কি লেখা আছে ভাইয়া? লিখে দিছি অনলাইন টিউটোরিয়াল। আসলে নামটা চেঞ্জ হয়েছে মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল, হ্যাঁ। আচ্ছা, /টাইটেল, ওকে। এবার দেখেন আমার টাইটেলের বিষয়টা আমি ক্লোজ করে ফেলছি না ভাইয়া? তার মানে আমার মাথার কাজ শেষ। মানে মাথার ট্যাগটাকে আমি ক্লোজ করে দিতে পারি। এবার আমার কিসের কাজ শুরু ভাইয়া? বডির কাজ শুরু। কিসের কাজ শুরু? বডির কাজ শুরু। এবার প্যারাগ্রাফ ট্যাগ দেন, ওই জিনিসটা লেখেন, মাহিন ... লিখবেন, ঠিক আছে, পুরোটা আপনারা লিখবেন, মাহিন ইজ আ গুড বয়। এরপরে হচ্ছে বডির কাজটাকে শেষ করে দিবেন, তারপরে হচ্ছে আপনি HTMLটাকে শেষ করে দিবেন, কাজ শেষ। এবার বলেন ভাইয়া, এই যে আমি HTMLটা বোঝালাম, এইটা আপনারা কয়জন ক্লিয়ার হয়েছেন? এইটা আপনারা কয়জন ক্লিয়ার হয়েছেন বলেন? এটা আপনারা কয়জন ক্লিয়ার হয়েছেন? ঠিক আছে, দেখছেন, বুঝছেন। দেখেন যারা চেষ্টা করে, যারা শেষ পর্যন্ত লেগে থাকে, তারা বুঝবে পারবে।
ও আজকে একটা বিষয় বলি, হ্যাঁ আমি এখন যে পাঞ্জাবিটা পরে আসছি, অর্থাৎ পাঞ্জাবির যে সেটটা পরে আসি, সেট তো পুরাটা পরে নাই, হ্যাঁ আচ্ছা যাই হোক, যে পাঞ্জাবিটা পরে আসি সেই পাঞ্জাবিটা কিন্তু আপনাদেরই পেইড, মানে আপনাদের বড় ভাই বোনদের দেওয়া পেইড ব্যাচের। তাদেরও হচ্ছে কিছু কোর্স ছিল, আপনারা জানেন হয়তো বা, আমাদের বাংলা কোর্স ছিল, ওদের ক্ষেত্রে সেকেন্ড পেপার কোর্স ছিল, আপনাদের ফুল বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার কোর্স দেওয়া হয়েছে। সে বাংলা কোর্স থেকে মূলত আমাকে ঈদ গিফট হিসেবে এই পাঞ্জাবিটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা ওকে, তো আপনাদের একটু যেহেতু কথা আসলেই কোর্স বিষয়, আমি একটু ছোট্ট করে বলি যে আমাদের 3টা কোর্স আছে আপাতত। একটা হচ্ছে বাংলা কোর্স, যার কোর্স ফি হচ্ছে আমাদের 105 টাকা, বাংলা কোর্স, ঠিক আছে, যেটার কোর্স ফি হচ্ছে 105 টাকা। আরেকটা আছে হচ্ছে ইংলিশ কোর্স, যেটা ফার্স্ট সেকেন্ড সব, হ্যাঁ বাংলা ইংলিশ ফার্স্ট সেকেন্ড সব। ইংলিশ কোর্সটা হচ্ছে আমাদের 500 টাকা। আর আইসিটি কোর্সটা হচ্ছে আমাদের 500 টাকা, ঠিক আছে। যারা ভর্তি হবেন আগামীকালকের সন্ধ্যার মধ্যে চেষ্টা করবেন ভর্তি হয় নেওয়ার, পরবর্তীতেও হওয়া যাবে, যদি কারো সমস্যা থাকে পরবর্তীতে হতে পারবেন, তবে আগামীকালকে সন্ধ্যার মধ্যে যারা ভর্তি হবেন তারা জিতে যাবেন, কারণ আমরা একদম প্রথম থেকে আবার ক্লাসটা শুরু করতেছি, মানে ব্যাচটা একদম প্রথম থেকে শুরু করতেছি। তো অবশ্যই কালকে সন্ধ্যার মধ্যে যারা এখনও কোথাও পড়েননি বা অনেক সমস্যা, ঠিক আছে অনেক সমস্যা, বিশাল সমস্যা, তারা চাইলে কোর্সে ভর্তি হয়ে নিতে পারেন। 3টা কোর্স। আর যদি কারো কোনো মনে সন্দেহ থাকে যে ভাইয়া টাকা মেরে দেবে নাকি, আমি অলরেডি আপনাদের সামনে লাইভে আসি বা আমার চেহারা দেখতে পাচ্ছেন, তারপরেও যদি কারো সন্দেহ থাকে 1টা বা 2টা কোর্স কিনে আপনার সন্দেহটা দূর করতে পারেন, ঠিক আছে। এবার এই কোর্সের টাকা কোথায় পাঠাবেন ভাইয়া, এই যে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা মূলত আমাদের বিকাশ বা নগদ নাম্বার, এই নাম্বারে আপনারা টাকা পাঠাইতে পারেন, ঠিক আছে, 01324376136। প্রয়োজন আমাদেরকে ইনবক্স করে আমাদের সাথে কথা বলে নাম্বারটা সংগ্রহ করে টাকা পাঠাবেন, ঠিক আছে। যারা টাকা পাঠাবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আগে, ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা এইচএসসি অবধি থাকবে এবং এইচএসসি সাজেশনও দেওয়া থাকবে, অল ইন ওয়ান এর মধ্যে থাকবে, ঠিক আছে। এর মধ্যে আপনারা বাংলার মধ্যে, ইংলিশের মধ্যে, আইসিটির মধ্যে আপনারা একটা ওএমআর পিডিএফ পেয়ে যাবেন, যেটা আপনারা প্রয়োজনে প্রিন্ট আউট করে আপনারা বাসায় বসে এমসিকিউ প্র্যাকটিস অনেক করতে পারবেন, ঠিক আছে। প্রিন্ট আউট করে নেবেন, এরপরে ফটোকপি করে নেবেন অনেকগুলা, আপনি হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। এরপরে হচ্ছে আপনাদের এর মধ্যে সাজেশন অবশ্যই থাকবে, লাইভ ক্লাস থাকবে, আর রেকর্ড ক্লাস আপনার জন্য আজীবনের জন্য থাকবে। আপনি রেকর্ড ক্লাস দিয়ে আপনার সন্তান নাতি পুতি যা আছে সামনে 14 প্রজন্ম আপনি চাইলে পড়াইতে পারেন, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা একটু আগাই। কয় মাসের জন্য, কয় দিনের জন্য, মানে আপনার হচ্ছে বললামই তো আজীবনের জন্য, ওকে ঠিক আছে। আসেন আমরা এবার পরবর্তীতে যাব, হ্যাঁ কয় মাস কয় দিন এগুলো আর জিজ্ঞেস করেন না ভাই, আপনার এইচএসসি কভার হবে, আপনার ছেলে মেয়ের এইচএসসি কভার হয়ে যাবে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা আমরা কিছু ট্যাগ শিখবো, হ্যাঁ অন্য রকমের একটু ট্যাগ শিখে, ঠিক আছে। দেখেন আপনাদের মাঝে মধ্যে যখন রাগ ওঠে খাতার মধ্যে বড় বড় করে অনেক কিছু লেখেন না, অনেক বড় বড় করে লেখেন, তাই না। দেখেন আমরাও এখন বড় বড় করে অনেক কিছু লেখার চেষ্টা করব। দেখেন ফার্স্ট অফ অল এটা ধরেন একটা পেজ, হ্যাঁ এটা ধরেন একটা পেজ, ঠিক আছে। এখানে ফার্স্টে বড় করে, ঠিক আছে, বড় করে অনলাইন লিখলাম, হ্যাঁ কি লিখছি, অনলাইন কথাটা লিখছি, ঠিক আছে। এর থেকে একটু ছোট করে অনলাইন লিখলাম। এর থেকে অর্থাৎ মাঝারি সাইজের, হ্যাঁ অর্থাৎ মাঝারি সাইজের অনলাইন কথা লিখলাম। এবার এর থেকে আরো ছোট করে অনলাইন কথা লিখলাম, তারপরে একদম ছোট করে অনলাইন কথা লিখলাম। দেখেন কয়টা সাইজ লিখছি ভাইয়া, কয়টা সাইজ হয়েছে, 3 দিয়ে 5টা। আচ্ছা এটা হচ্ছে আর একটু হবে, আর একটু বড় হবে, তারপর একদম কুটি, হ্যাঁ দেখা যাবে না, 6টা। এই মোট 6টা সাইজ, ঠিক আছে, এই মোট 6টা সাইজ, ওকে। কয়টা সাইজে লিখছি, 6টা সাইজে লিখছি। আপনাদের এত বড় করে লেখার দরকার নাই, আপনারা একটু মানে খাতা অনুযায়ী মাপিয়ে লিখবেন, যে একটা বড় দিবেন, তারপরটা একটু দিবেন, তারপরটা মাঝারি দিবেন, তারপরটা আরেকটু ছোট, তারপরটা আরেকটু ছোট, তারপর একদম ছোট, ঠিক আছে। আপনাদের খাতার মাপ অনুযায়ী দিবেন, আমার বোর্ডের মাপ অনুযায়ী আমি দিছি, ঠিক আছে, ওকে। এবার দেখেন
এই যে কয়েকটা ফন্টের সাইজ আমি দেখালাম, এই সাইজগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা রাখতে হবে। কি রাখতে হবে? ধারণা রাখতে হবে যে কোনটা মূলত কোন সাইজে আছে। ঠিক আছে, কোনটা মূলত কোন সাইজে আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে কোনটা কোন সাইজে আছে সেটা আমাকে একটু বুঝাই দিতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে ফার্স্টে যেটা আমি সবচেয়ে বড় করে লিখছি সেটা হচ্ছে H1 বা হেডিং ট্যাগের 1 সাইজ আছে, H1 সাইজের আছে। কোন সাইজে আছে? H1, যেটা সর্বোচ্চ পরিমাণে বড়, যেটা সর্বোচ্চ পরিমাণে বড়। তারপরটা আছে H2 সাইজের। হ্যাঁ, H2 সাইজের। তারপরেরটা আছে হচ্ছে আমাদের H3 সাইজের, যেটা মাঝারি, যেটা আমরা লিখি। আমরা সাধারণত মাঝারি সাইজে লিখি না, আমরা সাধারণত খাতায় মাঝারি সাইজে লিখি, তো সেটা হচ্ছে H3। তার থেকে ছোট হচ্ছে H4, তার থেকে ছোট হচ্ছে H5, তার থেকে একদম কুট্টুনিটা হচ্ছে আমার H6, একদম ছোট্ট, এটা হচ্ছে H6। ঠিক আছে, এই জিনিসটা, এই ট্যাগগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এটার ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। এটার ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। এবং যখন আপনি কোনো কিছুর সাইজ প্রকাশ করবেন তখন সেক্ষেত্রে আপনার প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কোনো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ বোঝাচ্ছে না, এটা আমাদের মূলত সাইজকে নির্দেশ করতেছে, সাইজগুলোকে নির্দেশ করতেছে। তখন আমরা কি করব, এই H1, H2, H3, H4, H5, H6 এই ট্যাগগুলো ইউজ করলেই আমাদের হয়ে যাবে। কারণ এটা মূলত একটা হেডিং ট্যাগ ইউজ করে বা হেডিং ট্যাগকে প্রকাশ করে, যেটা মূলত আমাদের সাইজ নির্দেশ করে, কোনটা কোন সাইজে আছে, কোনটা কোন সাইজে আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্যারাগ্রাফ ট্যাগের দরকার পড়ে না। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটার আমরা HTML কোড কিভাবে লিখবো? হ্যাঁ, HTML কোড কিভাবে লিখবো দেখেন। ফার্স্ট HTML লিখলাম, তারপরে বডি লিখলাম। ঠিক আছে, তারপরে বডি লিখলাম। আচ্ছা, এরপরে নাম একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, একটু সুন্দর সুন্দর নাম দেব। ঠিক আছে, আচ্ছা ওকে। আপনাদের কিছু বাড়ির কাজও দিব, কিন্তু বাড়ির কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা HTML দিলাম, বডি দিলাম। হ্যাঁ, এবার দেখেন বডির ভিতরে আমাদের হচ্ছে যে বিভিন্ন সাইজের আছে। এখন বিভিন্ন সাইজ কিন্তু, হ্যাঁ বিভিন্ন সাইজের আছে। ওকে, এখন যেটা বড় সাইজের, খুব বড় সাইজের, সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে H1। হ্যাঁ, H1। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ভাইয়া এখানে লেখা আছে ইয়াপ বড় করে, আপনি কি এখানে ইয়াপ বড় করে লিখবেন খাতায়? দরকার নাই, আপনি মাঝারি সাইজের লেখেন। ঠিক আছে, H1 দ্বারাই আপনাকে ওই সাইজ বোঝাই দিবে যে বড় সাইজের, এটা সর্বোচ্চ বড় সাইজের। ঠিক আছে, তো এখানে আবার বড় করে কেউ লিখতে চান না, এখানে মাঝারি সাইজে লিখবেন online/H1। তারপরটা H2-তে আছে। তাহলে এবারে পরেরগুলো একটু লিখে ফেলেন ভাইয়া, এইগুলো মাঝারি সাইজে লিখবেন সুন্দর করে। এটা H2, তারপরে H3, এভাবে লিখবেন। ঠিক আছে, পারবেন না? /H3 আমি লিখে দিচ্ছি যদিও, H4 online/H4, H5 online/H6, সরি H5, H6 online/H6। ওকে, তাহলে বডিটাকে ক্লোজ করে দেন, HTML-টাকে ক্লোজ করে দেন, শেষ ভাই, কাহিনী খতম, কাহিনী খতম। ঠিক আছে, কাহিনী খতম। ওকে, ঠিক আছে। সাইজের ক্ষেত্রে এই যে বললাম, সাইজের ক্ষেত্রে একদম বড় সাইজের ক্ষেত্রে ট্যাগ হচ্ছে H1, তারপরটার থেকে ছোটোর ক্ষেত্রে H2, মাঝারি সাইজের ক্ষেত্রে H3, তার থেকে ছোট হলে H4, তার থেকে ছোট হলে H5, একদম ছোট্ট হলে H6। এই ট্যাগগুলো ইউজ করা লাগে, এই ট্যাগগুলো ইউজ করতে হয়। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? এবার আসেন আমরা একটা ডিস্কো ড্যান্সার ট্যাগ শিখবো। হ্যাঁ, কি ট্যাগ? একটা ডিস্কো ড্যান্সার ট্যাগ শিখবো, চলেন। ঠিক আছে, ওকে গুড, বোঝার জন্য ধন্যবাদ। এবার আমরা একটা ডিস্কো ড্যান্সার ট্যাগ শিখবো। হ্যাঁ, যে ট্যাগ ডিস্কো ড্যান্স দেয়। আচ্ছা চলেন, তো ডিস্কো ড্যান্স দেয় কোন ট্যাগ? এটা মুছে দিলাম। হ্যাঁ, আমি এই পাশের থেকে মুছে দিলাম। ভাই ডিস্কো ড্যান্স দেয় কোন ট্যাগ? দেখেন ডিস্কো ড্যান্স দিবে। হ্যাঁ, ডিস্কো ড্যান্স দেখেন, ডিস্কো ড্যান্স দিবে কোন ট্যাগ ভাইয়া? খেয়াল করেন। ফার্স্টে আমি এখানে দেখলাম আমাদের প্রিয় নানিকে মনে পড়লো।
হ্যাঁ, প্রিয় নানি। ঠিক আছে, আচ্ছা, এরপরে মনে পড়লো পাশের দেশের ভাইয়াকে। হ্যাঁ, ভাইয়াকে মনে পড়লো। ঠিক আছে, ডিস্কো ড্যান্স কিন্তু দিচ্ছে। ঠিক আছে, দেখেন ডিস্কো ড্যান্স। ওকে, এরপরে মনে পড়লো একাই নেট অফ হয়ে যায়, একাই নেট অফ হয়ে যায় তাকে। ঠিক আছে, একাই নেট অফ হয়ে যায়। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আচ্ছা, ডিস্কো ড্যান্স দিচ্ছি কিন্তু। ওকে, আর কি দেওয়া যাবে? হ্যাঁ, আরেকটা নাম বলেন আপনারা, আমি তো 3টা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম বলেন। আমি কত সুন্দর সুন্দর নাম দিছি। হ্যাঁ, একটা নাম বলেন। আচ্ছা, হ্যাঁ, একটা নাম বলেন, একটা নাম লাগবে। আচ্ছা, একটা নাম। ওকে, গুড, পেয়ে গেছি। সুন্দর নাম বলছে, আমার আঙ্কেলের নাম বলছে। হ্যাঁ, ওকে, না ওই নাম দিলে পরে আবার সমস্যা হইতো। হ্যাঁ, উনি আবার কথায় কথায় হ্যাঁ অন্য কিছু বলে। ওকে, ঠিক আছে, খুব ভালো ভালো নাম আসতেছে এখন, পরবর্তীতে ওই নামগুলো নিব। আপাতত এই 4টা নাম খেয়াল করেন। ঠিক আছে, আপাতত এই 4টা নাম খেয়াল করেন। ওকে, এই 4টা নাম খেয়াল করেন। এখন বিষয় হচ্ছে এই যে ডিস্কো ডান্স দেওয়া হইলাম, হ্যাঁ দেখেন, একটা এখানে, একটা ওইখানে, একটা এখানে, একটা এখানে, তাই না? ডিস্কো ডান্স দেওয়াইছি। এখন এই ডিস্কো ডান্সের আমার একটা বিষয় বোঝাতে হবে না যে ডিস্কো ডান্সের জন্য একটা ট্যাগ আছে? অবশ্যই ট্যাগ আছে, প্রত্যেকটা জিনিসের জন্য ট্যাগ আছে। তো ডিস্কো ডান্স দিচ্ছে, ওর জন্য একটা ট্যাগ লাগবে না? অবশ্যই আছে। তো আসেন আগে HTML দেই, HTML দেই। ও আচ্ছা, আরেকটা কাজ করা যায় কিন্তু। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা উপরে একটা হেডিং দিতে পারি। হ্যাঁ, হেডিং দিতে পারি। ওকে, সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান, ইংলিশে লিখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ইংলিশে লিখছি। ওকে, সুন্দর সুন্দর নাম দিছি। এবার দেখেন, ওকে, ফার্স্টে HTML লিখলাম। হ্যাঁ, তারপরে এখানে আমাদের একটা হেডিং আছে, তো হেডিংয়ের জন্য আমাদের হেড ট্যাগ ইউজ করতে হয় অবশ্যই। আচ্ছা, হেডিংয়ে কি আছে ভাইয়া? একটা টাইটেল আছে। কি টাইটেল আছে? টাইটেলটা কি আছে আপনারা পড়ে নেন, আমি জানি না ভাই। হ্যাঁ, এটা উচ্চারণ করা যাবে না, এটা চেঞ্জ হয়েছে। স্ল্যাশ টাইটেল, ঠিক আছে, স্ল্যাশ টাইটেল, তারপরে স্ল্যাশ হেড, ঠিক আছে। এরপরে একটু খেয়াল করেন, আমাদের বডিতে যেতে হবে। এই যে নিচের অংশটুকু বডিতে আমরা যাই। হ্যাঁ, বডিতে যাই। এবার বডিতে গিয়ে দেখলাম 4টা নাম। ওয়াও, ডিস্কো ড্যান্স দিচ্ছে। তো ডিস্কো ড্যান্সের জন্য আমাদের ট্যাগ হচ্ছে প্রি ট্যাগ। কি ট্যাগ ভাইয়া? প্রি ট্যাগ। মাথায় রাখবেন, ডিস্কো ড্যান্সের ট্যাগ কি ভাইয়া? ডিস্কো ড্যান্সের ট্যাগ হচ্ছে প্রি ট্যাগ। কি ট্যাগ? প্রি ট্যাগ, ঠিক আছে। ডিস্কো ড্যান্সের ট্যাগ কি? প্রি ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, ডিস্কো ড্যান্সের ট্যাগ কি? প্রি ট্যাগ। ওকে, কি ট্যাগ? প্রি ট্যাগ। এবার যেভাবে ডিস্কো ড্যান্স দিচ্ছে দেখেন, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে লিখতে হয় নাই, কিন্তু এইটার ক্ষেত্রে যেভাবে ডিস্কো ড্যান্স দিচ্ছে এখানে সেভাবেই লিখতে হবে, এইখানে সেইভাবেই লিখতে হবে। ঠিক আছে, যেভাবে ডিস্কো ড্যান্স দিবে ঠিক সেইভাবে আমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। যেভাবে ডিস্কো ড্যান্স দিচ্ছিল সেভাবেই লিখছি না? লিখছি। এবার প্রি ট্যাগটাকে আমরা কি করব ভাইয়া? প্রি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। কি করে দিব? প্রি ট্যাগটাকে আগে ক্লোজ করবো, যেটা আমাদের শেষে থাকে সেটাকে আগে ক্লোজ করতে হবে। তাহলে প্রি ট্যাগ ক্লোজ। এবার দেখেন, বডির কাজ আমাদের শেষ না? বডির কাজ শেষ হলে পরে বডিটাকে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। বডিটা ক্লোজ মানে আমাদের এই HTMLটাকে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এই HTMLটাকে কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। তাহলে বলেন, এই যে আমরা একটা HTML কোডিং শিখলাম, এটা কেউ বোঝেন নাই? আমার মনে হয় না কেউ বোঝা বাদ আছে। ঠিক আছে, আমার মনে হয় না কেউ বোঝা বাদ আছে। কেউ কি বোঝেন নাই এমন কেউ আছেন? এটা যদি না বোঝেন, হ্যাঁ, আপনাদের সুইজারল্যান্ড পাঠাবো আমি। ঠিক আছে,
বলেন, এটা বুঝছেন না সবাই? ওকে, এটা সবাই বুঝছেন না? সবার বোঝার কথা, সবার বোঝার কথা। ওকে, ঠিক আছে। গুড গুড গুড, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, এবার আসুন আমরা একটা সুন্দর গুড। এবার আসেন, আমরা সুন্দর সুন্দর কিছু ট্যাগ আমরা শিখে গিয়েছি অলরেডি। সুন্দর সুন্দর অনেকগুলো ট্যাগ আমরা অলরেডি শিখে গিয়েছি। এখন আমরা সামনের দিকে একটু আগাইতে পারি, ঠিক আছে? সামনের দিকে চাইলে আমরা একটু আগাইতে পারি। আপাতত আমাদের আর কঠিন কোনো কিছু শেখার দরকার নাই, আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস একটু শেখাই দিই আপনাদেরকে। দেখবেন আপনারা আজকে যখন হচ্ছে ইয়ে করতে যাবেন, টেস্ট পেপার বা কোনো একটা গাইড নিয়ে বসবেন, দেখবেন এরপরে আপনাদের খুব অল্প কিছু জিনিস আছে টেবিল ব্যতীত, টেবিল আমি এখনও করাই নাই, টেবিল ব্যতীত অর্ডার লিস্ট, অনঅর্ডার লিস্ট বা এই সকল টাইপের যে কোডিংগুলো আপনারা এমনিতেই পারবেন যদি আপনারা গাইড নিয়ে বসেন। দেখবেন যে কয়েকটা সৃজনশীল দেখবেন যে কোডিংগুলো আপনাদের কাছে একটু সহজ মনে হচ্ছে। কিছু কিছু জিনিস হয়তো বা এক্সট্রা দেখতে পারেন, সেই জিনিস সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, আমাকে প্রশ্ন করবেন সামনে, যদিও আমি সামনে শেখাই দিব, আপনার প্রশ্ন করতে করতে হয়তো আমার শেখানো হয়ে যাবে, বাট দেখবেন আপনার মধ্যে একটা ফিলিংস চলে আসবে, না আমি পারি, ঠিক আছে, এই অধ্যায় অনেক ইজি, বোঝা যায়, পারলে বুঝলে অবশ্যই আমি গিয়ে পরীক্ষার হলে করতে পারবো, ঠিক আছে, কনফিডেন্স চলে আসবে। আচ্ছা আসেন, আমরা এখন একটু অন্য ধরনের ট্যাগ শিখবো। এই ট্যাগটাকে বলা হয় হচ্ছে লিস্ট ট্যাগ, ঠিক আছে? ট্যাগটাকে কি বলা হয় ভাইয়া? লিস্ট ট্যাগ বলা হয়। যে লিস্ট ট্যাগটা আমাদের 3 ধরনের হয়। কয় ধরনের হয় ভাইয়া? যেটা হয় আমাদের হচ্ছে 3 ধরনের। তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে HTML লিস্ট ট্যাগ। কোন ট্যাগ ভাইয়া? লিস্ট ট্যাগ। এই লিস্ট ট্যাগ হয় হচ্ছে 3 ধরনের, তার মধ্যে প্রধান 2 ধরনেরটা আমরা এখন আলোচনা করব, আর একটা পরে আলোচনা করব, ঠিক আছে? আর একটা পরে আলোচনা করব। প্রধান যে 2টা সেটা সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। 1 নম্বরে আমি 3টা একটু লিখে দিচ্ছি। 1 নম্বরে আমাদের হচ্ছে অর্ডার লিস্ট। কি আছে ভাইয়া? অর্ডার লিস্ট। 2 নম্বরে সবাই একটু খাতায় লিখে নিন। 2 নম্বরে আছে আনঅর্ডার লিস্ট। 3 নম্বরে আছে হচ্ছে ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে লিস্ট, 3টা লিস্ট আমি লিখলাম। আমরা হচ্ছে 3টা লিস্ট লিখছি, ঠিক আছে? আচ্ছা, 3টা লিস্ট লিখছি, ওকে ঠিক আছে। 3টা লিস্ট লিখলাম, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। এখন ধরেন আপনাকে গণভবনে দাওয়াত দেওয়া হয়েছে এবং দাওয়াত দিয়ে বাজার করতে পাঠানো হয়েছে, ঠিক আছে? গণভবনে আমি দাওয়াত দিয়েছি এবং দাওয়াত দিয়ে আপনাকে বাজার করতে পাঠাবো। এখন বললাম, বাজার করতে পাঠানোর আগে বললাম যে কিছু লিস্ট করা দরকার। আপনি লিস্টগুলো 2 ভাবে করতে পারেন। একটা অর্ডার লিস্ট করতে পারেন, একটা আনঅর্ডার লিস্ট করতে পারেন। আর একটা লিস্ট করতে পারেন সেটা ডেফিনেশন লিস্ট। কিন্তু সাধারণত মানুষ যে 2 ভাবে লিস্ট করে সেটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, তো অর্ডার লিস্টকে আমরা ট্যাগ হিসেবে যখন ইউজ করব তখন সেটা ওএল দ্বারা প্রকাশ করা হয়, যখন আনঅর্ডার লিস্টকে আমরা প্রকাশ করব তখন সেটা ইউএল দ্বারা প্রকাশ করা হয়। তা আসেন আগে আমরা হচ্ছে একটু লিস্টের বিষয়ে আসি, যে গণভবনে আপনাকে কি করতে বলা হইলো? আপনাকে একটা বাজারের লিস্ট করতে বলা হইলো। তো আসেন আপনি কিভাবে লিস্টগুলো করতে পারেন। 1 নম্বরে লিস্ট করার নিয়ম দেখেন, অর্ডার লিস্টের বিষয়। হ্যাঁ, অর্ডার লিস্ট যেটাকে আমাদের প্রকাশ করা হয় ওএল দ্বারা, এবং যেটার মধ্যে কি কি থাকতে পারে ভাইয়া? এই যে 1 2 3, এভাবে 1 2 3 4 5 6 7 8 এইগুলো দ্বারা আপনি একভাবে লিস্ট করতে পারেন। হ্যাঁ, এছাড়াও আপনি চাইলে এ বি সি এইগুলো দ্বারা লিস্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে বড় হাতের ABC দ্বারা লিস্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে রোমান সংখ্যা দিয়ে লিস্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আর কি দ্বারা লিস্ট করতে পারেন? আর কিছু আছে কি? অনেকগুলোই তো বলে ফেলছি। আচ্ছা,
এইগুলোই আছে। হ্যাঁ, আর একটা রোমান সংখ্যা আছে, সেটা হচ্ছে যে এরকম এক ছোট হাতের গুলো, ঠিক আছে, ছোট হাতের রোমান সংখ্যা। আচ্ছা, এইগুলা ব্যতীত আর অর্ডার লিস্ট নাই, এইগুলা ব্যতীত আর অর্ডার লিস্ট নাই, ঠিক আছে। এইভাবে আপনি হচ্ছে আপনাদের কি করতে পারেন, আপনি লিস্ট করতে পারেন। এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট, যেগুলো 1 2 3 ABC বা হচ্ছে রোমান সংখ্যা, এগুলো দ্বারা যখন আমি লিস্ট করব তখন সেটা হবে হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে ভাইয়া আনঅর্ডার লিস্ট কোনগুলা? আনঅর্ডার লিস্ট কোনগুলা? যখন আমি হচ্ছে এই চতুর্ভুজ আকৃতিকে কি বলা হয় ভাইয়া? দেখেন, আচ্ছা ঠিক আছে, ওকে, এই একভাবে আমরা লিস্ট করতে পারি, আমি প্রত্যেকটা নাম বলে দিব। হ্যাঁ, প্রত্যেকটা নাম বলে দিব, একটু খেয়াল করেন। একটা বুলেট পয়েন্ট, একটা সার্কেল, একটা হচ্ছে আমাদের কি, আচ্ছা খেয়াল করেন, ওকে, স্কোয়ার, ঠিক আছে, এই তিনটাই আছে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, আচ্ছা খেয়াল করেন, আমাদের এখানে আমরা তিনটা ভাবে লিখছি। কয় ভাবে লিখছি? তিনটা ভাবে লিখছি। একটা হচ্ছে আমাদের স্কোয়ার, এটাকে বলা হয় স্কোয়ার, এইগুলোর আবার টাইপ লিখে দিতে হয়। হ্যাঁ, স্কোয়ার, এটাকে বলা হয় সার্কেল, এটাকে বলা হয়, আমি যা লিখতেছি সেগুলো একটু লিখে নেন, আপনাদের কাজে লাগবে, বুলেট পয়েন্ট। এটাকে কি বলা হয়? বুলেট পয়েন্ট। তিনটা জিনিস দেখেন, যখন আন্দোলন হচ্ছিল তখন কিছু প্রকার সন্ত্রাসী বন্দুক হাতে নিয়ে একটা পয়েন্টের দিকে তাক করে দাঁড়াইছিল, তাই না? ওই অনুযায়ী কি করছে, গুলিগুলা করছে, তাই কি না? তো যে পয়েন্টে গুলিগুলা করছে সেগুলোকে আমরা বলি বুলেট পয়েন্ট। তো বুলেট পয়েন্ট কখনো ফাঁকা হয় না, তাই না? বুলেট ঢুকে যায়। দেখবেন যে আপনারা হচ্ছে পুলিশ ট্রেনিং বা আর্মি ট্রেনিং বা যে কোনো ট্রেনিং হোক সেখানে, বা হচ্ছে আপনারা যদি অলিম্পিক দেখে থাকেন, অলিম্পিকে যদি আপনারা একটু খেয়াল করেন, যখন হচ্ছে রাইফেল শোয়ের হচ্ছে শ্যুটগুলো হয়, তখন দেখবেন যে হচ্ছে এরকমের হচ্ছে গোল গোল হচ্ছে পূর্ণ, মানে এই সার্কেলটা একদম ভরাট থাকে এবং ওই বরাবরই আমাদের গুলি করতে হয়, ঠিক আছে? তো এই যে যখন আমাদের সার্কেলটা পরিপূর্ণ থাকবে এবং ফুল কালো করা থাকবে, তার মানে ওইটাকে বলা হয় হচ্ছে আমাদের ডিস্ক বা বুলেট পয়েন্ট। কি? ডিস্ক বা বুলেট পয়েন্ট। আর যখন আমাদের সার্কেলটা ফাঁকা থাকবে, এ পাশ থেকে ও পাশ দেখা যাবে, যেমন একটা রিং যদি নেন, হাতের আংটি যদি নিয়ে এভাবে দেখেন, এই পাশ থেকে কিন্তু ওই পাশ দেখা যায়, ওইটাকে বলা হয় হচ্ছে আমাদের সার্কেল। বা চুড়ি, আপনাদের হাতের চুড়ি, মেয়েদের হাতের চুড়ি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমাদের সার্কেল। আর স্কোয়ার কি ভাইয়া? ওই যে স্কোয়ার আকৃতি, এটা নিয়ে তো আর কোনো কথা নাই। হ্যাঁ, স্কোয়ার তো আপনারা চেনেন, ওকে, এটা নিয়ে আর কোনো কথা আছে? কথা নাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে আমাদের কি অর্ডার লিস্ট। তাহলে গণভবনে গেলে আপনারা দুইভাবে হচ্ছে লিস্ট করতে পারবেন, একটা না হয় অর্ডার লিস্ট ভাবে করবেন, না হয় আনঅর্ডার লিস্ট ভাবে করবেন। কেননা ওইখানে গেলে আপনি মনে করতে পারেন যে কতবার লিস্ট হবে, আমি একটু গুনে দেখতে চাই, তাহলে কি করবেন, এই অর্ডার লিস্ট দ্বারা কি করবেন, আপনি লিস্ট করবেন। আর আপনার যদি মনে করেন আলসেমো, এই যে কটা হয়ে হবে, বেশি করেই তো লিস্ট করবে, হ্যাঁ, ওরা তো বেশি করেই খাওয়াবে, তখন আপনি কি করবেন, আনঅর্ডার লিস্ট দ্বারা করবেন, তাই না? আচ্ছা, এখন আসেন, এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের আমাদের ব্যবহার আছে, এখানে আমাদের ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আসেন আমরা একটা ব্যবহার শিখবো, কয়েকটা ব্যবহার শিখবো, বেশি ব্যবহার শিখবো না, কয়েকটা জাস্ট আপনাকে একটু দেখাই দিব। সামনের ক্লাসে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত করবো, ঠিক আছে? তো আজকে আমরা একটু কয়েকটা দেখাবো, যেহেতু আমাদের টাইম প্রায় শেষের দিকে। ওকে ওকে, ঠিক আছে, ওকে, আমরা আর 5 মিনিট সময় নেব, জাস্ট আমরা দুই রকমের হচ্ছে একটু দেখাই দেবো। হ্যাঁ, অর্ডার লিস্টের একটা, আনঅর্ডার লিস্টের একটা, ওকে, দুইটা একটু আমরা দেখাই দিয়ে শেষ করে দিব। চলেন, খেয়াল করেন, ধরেন আমরা একটা লিস্ট করব। হ্যাঁ, সেই লিস্টে ফার্স্টে থাকবে হচ্ছে
ওকে, তিনটা নাম লিখছি, হ্যাঁ তিনটা নাম লিখছি, ঠিক আছে। তো এটা আমাদের কোন লিস্ট আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। এই যে আমি যে লিস্ট আকারে লিখছি এখন সেটা কোন লিস্ট আকারে আছে। তা আমি একটু সুন্দর করে এটার ট্যাগগুলো একটু বসাই। আচ্ছা দেখেন, যখন আমরা অর্ডার লিস্ট আকারে লিখব তখন আমাদেরকে ইউজ করতে হয় হচ্ছে OL। কি ইউজ করতে হয়? OL, এই ট্যাগটা ইউজ করতে হয়। তাহলে এই OL ট্যাগটাকে আমার ইউজ করতে হবে। এবং মাথায় রাখবেন যে এই 1 2 3 দেওয়া থাকলে পরে সেক্ষেত্রে আমাদের কোনো টাইপ ইউজ করতে হয় না বা টাইপ উল্লেখ করে দিতে হয় না। কি বললাম ভাইয়া? 1 2 3 আকারে যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো টাইপ উল্লেখ করে দিতে হয় না। এই 1 2 3 ব্যতীত ABC বা রোমান সংখ্যা যদি আমি ইউজ করি তখন আমাকে টাইপটা উল্লেখ করে দিতে হবে, সেটা আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে OL লিখলাম। এবার লিস্ট আকারে আছে না 1 2 3, তো লিস্ট আকারে থাকলে পরে আমাদের লিস্টের আমাদের হচ্ছে ট্যাগ ইউজ করতে হয় LI। কি ভাইয়া? ছোট হাতের L আর I, ছোট হাতের L আর I। এই হারনের জন্য ফার্স্ট LI মানে ফার্স্ট লিস্ট, ঠিক আছে। ফার্স্ট লিস্টটাকে হাউন আঙ্কেল, হ্যাঁ এটা হচ্ছে স্ল্যাশ, ঠিক আছে ওকে। তারপরে লিস্টে কে আছে ভাইয়া? পাপন দাদু, হ্যাঁ ওকে। তারপরে লিস্টে কে আছে ভাইয়া? কাদের, কাদের কাকা, ওকে ঠিক আছে ওকে। তাহলে এবার অর্ডার লিস্টের কাজ শেষ না? তাহলে স্ল্যাশ ওয়েল, এবার স্ল্যাশ বডি স্ল্যাশ HTML শেষ। এটা ছিল আমাদের কি ফার্স্ট আমাদের হচ্ছে অর্ডার লিস্টের একটা ট্যাগ। এবার দেখেন এখানে যদি আমরা 1 2 3 না দেই, ধরেন এখানে আমরা 1 2 3 দিলাম না দিয়ে কি দিলাম ভাইয়া? এখানে দিলাম ছোট হাতের ABC, তাহলে কি হবে? তাহলে একটা জায়গায় চেঞ্জ হবে। কোন জায়গায় চেঞ্জ হবে? এই OL এর এখানে আমাদের এই যে গ্রেটার দেন ছিল না, এটাকে জাস্ট মুছে দিবেন, দিয়ে OL এর এখানে আমাদের লিখতে হবে টাইপ ইকুয়াল টু, কি লেখা আছে? এই যে ছোট হাতের অ্যালফাবেট, এই ছোট হাতের অ্যালফাবেটটাকে আমাদের একটু উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো ভাইয়া? ছোট টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কোন টাইপে আছে? ছোট হাতের A টাইপে আছে, ছোট হাতের A টাইপে আছে। এটা জাস্ট আমাকে একটু উল্লেখ করে দিতে হবে, তাই আমাদের কাজ শেষ। এবার যদি আমি বলি ভাইয়া এখানে ছোট হাতের ABC না দিয়ে আমার এখানে দেওয়া আছে হচ্ছে বড় হাতের ABC দেওয়া আছে, তাহলে আমি কি করব? তাহলে এখানে জাস্ট ছোট হাতের এর জায়গায় কি দিয়ে দেবো? বড় হাতের এ দিয়ে দেবো। তার মানে এখানে ছোট হাতের এর জায়গায় ডাবল কোটেশনের মধ্যে কি থাকবে? বড় হাতের এ থাকবে, তাই হয়ে গেল। এখন আমি যদি এখানে রোমান সংখ্যা দেই তার মানে এখানে আমাদের রোমান সংখ্যাটাকে লিখে দিতে হবে, শেষ। এইবার একটা জিনিস একটু বোঝায় দেই, সেটা হচ্ছে যদি ধরেন XYZ দেওয়া থাকে তাহলে কি করবেন? সাপোজ ধরেন এখানে কি দেওয়া আছে? XYZ দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? XYZ দেওয়া আছে। এবার তো বিপদে পড়ে যাবেন ভাইয়া। এবার কি করা যায়? ধরেন XYZ দিয়ে শুরু করা আছে, আমি দিয়ে দিলাম, হ্যাঁ আমি দিয়ে দিলাম এখানে বড় হাতের XYZ, ঠিক আছে। কি দিলাম? বড় হাতের X, বড় হাতের Y, বড় হাতের Z। আপনাদের বদ অভ্যাস আছে এই XYZ দিয়ে আপনারা লিস্ট করা শুরু করেন, ঠিক আছে। তো XYZ যদি আপনারা দিয়ে শুরু করেন তাহলে কি হবে? তাইলে আপনাকে এখানে এই টাইপ ইকুয়াল টু এই রাখতে হবে, X করে দেওয়া যাবে না। এটা তো বড় হাতের অ্যালফাবেটের মধ্যেই পড়ে, কিন্তু শুরুটা হয়েছে কোত্থেকে? X থেকে। গুণে দেখবেন এর স্টার্টিংটা আসলে হয়েছে হচ্ছে মূলত স্টার্ট হয়েছে হচ্ছে আসলে 24 নম্বর অ্যালফাবেট থেকে। কত নম্বর? 24 নম্বর অ্যালফাবেট থেকে। আপনি ABCDEFGH এভাবে করে গুনতে থাকবেন, X নম্বর অ্যালফাবেট দেখবেন এটা হচ্ছে 24 নম্বর অ্যালফাবেট। তার মানে আপনার স্টার্ট হয়েছে হচ্ছে 24 নম্বর অ্যালফাবেট থেকে। সেই স্টার্টিং পয়েন্ট আপনাকে লিখে দিতে হবে, স্টার্ট ইকুয়াল টু 24। কাজ শেষ, ঠিক আছে। স্টার্ট ইকুয়াল টু 24। বিষয়টা বোঝা গেল? কাহিনী বুঝছেন? আচ্ছা, এবার যদি ধরেন XYZ দেওয়া নাই, কাহিনী কি করছে? XYZ এর পরের অংশ দিছে, Z এরও পরে কিন্তু অ্যালফাবেট আছে। কি অ্যালফাবেট জানেন? Z এর পরের অ্যালফাবেটের নাম আছে ডাবল A, তারপরে AB, তারপরে AC, এরকমের অ্যালফাবেট চলতে থাকে, ঠিক আছে। এরকমের অ্যালফাবেট চলতে থাকে। তাহলে কি করবেন?
তাহলে কি করবেন, দেখবেন জেড পর্যন্ত এক্স ওয়াই জেড, জেড পর্যন্ত আপনাদের অ্যালফাবেট আছে হচ্ছে 26টা, আর আপনার শুরু হয়েছে জেডের পরের অংশ থেকে, জেডের পরে কি এ এ, তার মানে এটা কত নম্বর হবে ভাইয়া, অবশ্যই 27 নম্বর। তাহলে এই স্টার্টের এখানে লিখে দিবেন জাস্ট 27, জাস্ট 27, কাহিনী শেষ। জাস্ট 27 লিখে দেবেন, কাহিনী শেষ। ঠিক আছে, জাস্ট কি লিখবেন, 27 লিখবেন। ওকে, তাহলে আমরা কয়েকটা টাইপ কিন্তু এখানে শিখে গেছি, কয়েকটা টাইপ আমরা শিখে গেছি। আর যদি এখানে ধরেন আমাদের আনঅর্ডার লিস্টের কোনো কিছু থাকে, যদি আপনাদের এখানে ধরেন আনঅর্ডার লিস্ট থাকে, তাহলে তো আমাদের এখানে ওএল এর জায়গায় কি হয়ে যাবে, ওএল এর জায়গায় ইউএল হয়ে যাবে। ধরেন আনঅর্ডার লিস্টে আমাদের সার্কেল আছে, কি আছে, সার্কেল আছে, সার্কেল আকারে আছে। ঠিক আছে, তাহলে ইউএল হয়ে যাবে, এখানে স্টার্টের অংশ থাকবে না। আর টাইপ ইকুয়াল টু কি হয়ে যাবে, টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে লিখে দেবেন সার্কেল, শেষ। ডাবল কোটেশনের মধ্যে লিখে দেবেন সার্কেল, শেষ। এখানে ইউএল দিয়ে শেষ হবে, শেষ। এই কাহিনী, আর কিছুই না। ঠিক আছে, এই কাহিনী। টাইপ ইকুয়াল টু লিখে দেবেন সার্কেল, যদি স্কোয়ার আকারে থাকে তাহলে লিখে দেবেন টাইপ ইকুয়াল টু স্কোয়ার, যদি আপনাদের ডিস্ক বা বুলেট পয়েন্ট আকারে থাকে তাহলে লিখে দেবেন টাইপ ইকুয়াল টু ডিস্ক বা বুলেট পয়েন্ট। তাহলে বলেন ভাইয়া আজকে যা করাইছি সেই জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা, আজকে যা করাইছি সেই জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা? আচ্ছা, লাস্টেরটা একটু বোঝান। লাস্টেরটা বলছি যে ভাইয়া এটা তো ইউএল, আপনি বলতে চাইছেন যে হচ্ছে ডাবল এ এ বি এ সি, এই বিষয়টা, তাই না? যে ডাবল এ এ বি এ সি, এই কাহিনীটা হচ্ছে আমরা অ্যালফাবেট লিখি হচ্ছে এর থেকে জেড পর্যন্ত, কিন্তু এর থেকে জেড পর্যন্ত লেখার পরে জেডের পরে আমরা কি দেওয়া শুরু করব, জেডের পরে যদি আমার লিস্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এ এ এ বি এ সি। তা আপনারা গুণে দেখবেন আমাদের অ্যালফাবেট আছে হচ্ছে 26টা, তার মানে জেডের পরের যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আমাদের 27 নম্বর অ্যালফাবেট। তাহলে আমরা এখানে লিখবো টাইপ ইকুয়াল টু হচ্ছে এ, টাইপ ইকুয়াল টু হচ্ছে এ, আর স্টার্ট ইকুয়াল টু হচ্ছে 27। স্টার্ট ইকুয়াল টু কি, স্টার্ট ইকুয়াল টু হচ্ছে 27। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, ওকে। এখন ভাইয়া 3টা মিনিট আমি কথা বলবো, 3টা মিনিট, হ্যাঁ, 10টা 12 বাজে, 10টা 15তে আপনাদেরকে ছেড়ে দিব। আপনাদের 3টা মিনিটে 3টা কথা বলবো। 1 নম্বর, যাদের সমস্যা আছে বাংলা, ইংলিশ এবং আইসিটিতে, তারা বাংলা, ইংলিশ এবং আইসিটি নিঃসন্দেহে নির্দ্বিধায় কোনো চিন্তা না করে অবশ্যই 3টা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, অবশ্যই 3টা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে, কেন ভর্তি হবেন আমি বলি। আপনি যত চিন্তা করবেন আপনার মনে হবে এখন টাকা দিব, এখন এতগুলো টাকা খরচ করব, তাহলে তো সামনে গিয়ে মানে আমার এতগুলো টাকা খরচ হয়ে যাবে, আমি পড়বো কি না, লাইভ ক্লাস করবো কি না, এই সেই অনেক চিন্তা করতে করতে দেখবেন আপনার টাইম পার হয়ে যাবে, পরীক্ষা চলে আসবে এবং পরীক্ষার আগেও ভাবতে হচ্ছে যে ভাই আমি কোনটা পড়ে কী পরীক্ষা দিব। ঠিক আছে, তত চিন্তা করার দরকার নাই। আপনার যদি গ্যাপ থাকে বা আপনি যদি শুরু করতে চাচ্ছেন কোথাও, আপনি কোনো টেনশন ছাড়া, টেনশন ফ্রি অবস্থায় জাস্ট 1105 টাকা দিয়ে 3টি কোর্স কিনে নিতে পারেন। আর আমাদের বাংলা কোর্স ফি 105, ইংলিশ কোর্স ফি ইংলিশ কোর্স ফি হচ্ছে 500, আইসিটি কোর্স ফি হচ্ছে 500, এই মোট 1105 টাকা। এই 1105 টাকা দিয়ে আপনি 3টি কোর্স নিয়ে নিতে পারেন। যদি কেউ আলাদা আলাদা 3টা কোর্সে মনে করেন শুধু আইসিটিতে পড়তে হবো, শুধু ইংলিশে পড়তে হবো, শুধু বাংলায় পড়তে হবো, এটারও সুযোগ আছে। তবে বেটার হয় 3টা কোর্সে ভর্তি হলেই, সেটা আপনার জন্য বেটার, আমার জন্য বেটার হয়। অবশ্যই বুঝতে পারতেছেন, কেননা আমাদের কোর্স ফি অনেকই কম, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় যে অনেক সময় এমন হয় আমরা পড়াশোনা করি বাট লাইভ ক্লাস করি কিন্তু বাসায় বসে এই জিনিসটাকে প্র্যাকটিস করি না, বা আমি যে জিনিসটা বাড়ির কাজ দেই সেই জিনিসটা আপনারা বাড়ির কাজটা করেন না। ফলে কি হয়, যে গ্যাপ থাকার সেই গ্যাপ থেকেই যায়, ক্লাসে হয়তো বা বোঝেন বাট পরবর্তীতে ভুলে যান। এর জন্য আমি যে বাড়ির কাজ দিব সেটা পেইড ক্লাস হোক বা ফ্রি ক্লাস হোক, আপনাকে অবশ্যই সেটার বাড়ির কাজ করতে হবে। আজকে এখনও পর্যন্ত বাড়ির কাজ দেয়নি, আপনাদের এই গ্রুপে আমি বাড়ির কাজটা অবশ্যই পোস্ট করে দিব, আপনারা বাড়ির কাজগুলো করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। 3 মিনিট সময় চাইছে, আর 1 মিনিট আছে। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের শনি সোম বুধ আমাদের হচ্ছে আইসিটি ক্লাস রাত 9টায়, পেইড ক্লাস কোর্সের ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি আমাদের বাংলা ক্লাস, সেটা আমাদের রাত 9টায়। ইংলিশ ক্লাস বিষয়ে কখন কোথায় কিভাবে হবে আপনারা কোর্সে যুক্ত হওয়ার পরে আপনাদের সাথে মিটিং করে আমরা সেই টাইমটা দিব। সবার যে টাইমে সুবিধা হয় সেই টাইমে আমরা দিব।
ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের ফ্রি ক্লাস সপ্তাহে 2 দিন অথবা 3 দিন বা 1 দিন, যে কয়দিনই হোক আমরা ফ্রি ক্লাস চলমান রাখবো। আপনাদেরকে একটা রুটিন দিয়ে দেওয়া হবে ফ্রি ক্লাসের, সেই রুটিন অনুযায়ী আপনারা ক্লাস করবেন, ঠিক আছে। আর যা বাড়ির কাজ দেওয়া হবে অবশ্যই করবেন, ঠিক আছে। এইচডাব্লিউগুলো আমরা এই যে ফেসবুক গ্রুপে যেখানে আপনারা ক্লাস করতেছেন সেই গ্রুপে পোস্ট করে দিব। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন তারা মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে না পেলেও আগামীকালকে পাবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। যারা ভর্তি হওয়ার হয়ে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে সন্ধ্যার মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। কেননা অত চিন্তা করে লাভ নেই, হ্যাঁ, কোথাও না কোথাও পড়তেই হবে, ভালো কিছু শিখতেই হবে, তাই না। তো আসেন আমরা একসাথে, এবং এখান থেকে আমাদের যেহেতু নাম আপনারা দেখছেন যে মুগ্ধ ভাইয়ের নামে হচ্ছে আমরা নাম দিয়েছি যে মুগ্ধ অনলাইন টিউটোরিয়াল, এবং আমরা প্রত্যেকটা ব্যাচের নাম কিন্তু শহীদদের নামে রাখবো। এবং আমাদের একটা টার্গেট আছে, সামথিং কিছু একটা যদি কিছু করা যায় আপনারা আপনাদের সাথে সেটা ডিসকাস করে আমরা চেষ্টা করব যে আপনাদের কিছু টাকা যদি ভালো একটা দিকে যায় সেই ভালো একটা দিক খোঁজার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আপনারা সবাই আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।